প্রিয় এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট, পাশাপাশি 27 ব্যাচের স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে কোষ ও এর গঠনের অষ্টম লেকচার নিয়ে চলে আসছি আমরা। আজকের এই লেকচারে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বস্তু সম্পর্কে জানবো, পাশাপাশি লাইসোজোমের বেসিক সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে। আগের ক্লাসে আমরা আলোচনা করছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লি। তারপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বস্তু চলে আসতেছে। মাঝখানে রাইবোজোম পার্টটা আমরা পরে পড়বো, ঠিক আছে? তো এই ক্লাসটা আমাদের আর্কাইভ সেকশন থেকে দেওয়া, অর্থাৎ 27 ব্যাচে যখন পেইড কোর্স হয়েছিল সেই পেইড কোর্সেরই ক্লাস হচ্ছে এটা। এর আগের বাকি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা আমার হাসনাত শুভ্র যে ইউটিউব চ্যানেলটা আছে, আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাবা, হাসনাত শুভ্র, তারপর তোমরা চলে যাবা প্লেলিস্ট নামের যে অপশনটা আছে সেই প্লেলিস্টে যাওয়ার পরে দেখবা একটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে HSC 28 কোষ ও এর গঠন। HSC 28 কোষ ও এর গঠন, এইখান থেকে তুমি এই ফুল প্লেলিস্টটা দেখতে পারবা, যেখানে আমি 1 2 3 4 5 6 7 এভাবে করে সবগুলা ক্লাস দিছি। আজকে 8 নাম্বার কাজটা চলে আসবে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের আরেকটা কথা বলে রাখি, ক্লাস করে কিন্তু তুমি চাইলে জার্সি জিতে নিতে পারো। বায়োমিশনের যে প্রিমিয়াম জার্সি টি শার্ট, অনেক সুন্দর কিন্তু জার্সিটা, সেটা তুমি জিততে পারবা কিভাবে? তোমাকে ক্লাসে নোট করতে হবে, আমি ক্লাসে যেটা পড়েছি সেটা নোট করতে হবে, নোট করে সেটাকে সাবমিট করতে হবে। দেখো এই যে এই গ্রুপটা ভালো করে দেখে রাখো, তুমি যে ভিডিওটা দেখতেছো, ক্লাসটা দেখতেছো, এই ক্লাসের ডেসক্রিপশনে এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখানে তুমি কি করবা? নোট সাবমিট করবে। এই দেখো এই যে কি সুন্দর নোট সাবমিট করতেছে। এই নোট সাবমিট করলেই তুমি কি জিতে নিতে পারবা? জার্সি জিতে নিতে পারবা। প্রতিদিন আমি 3 জন 4 জন করে জার্সি দিচ্ছি। যেমন এই যে দেখো মারিয়াম হেজাবিন, ও কিন্তু সুন্দর একটা নোট করে জার্সি পেয়ে গেছে। দেখো আমি ওকে জার্সির জন্য কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছি। সো তুমি চাইলে জার্সিও জিততে পারবা। নোট করে জাস্ট এই গ্রুপে তোমাকে কি করতে হবে? নোট সাবমিট করতে হবে এবং এই গ্রুপে যুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি তুমি যদি আমার পেইড কোর্সে জয়েন হতে চাও, 27 ব্যাচ হোক বা 28 ব্যাচ হোক, তুমি এই যে ডেসক্রিপশনে চলে যাও, তুমি আমার কোর্সগুলো পেয়ে যাবা। কোর্সে কিন্তু অলরেডি 28 ব্যাচের কোর্সে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সো আমি তোমাদের কোষ ও গঠন এই চ্যাপ্টারটা ফ্রিতে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে এই পুরো চ্যাপ্টারটা তুমি ফ্রিতে পাবা। অ্যান্ড চলো শুরু করে ফেলি আজকের আলোচনা। তাহলে দেখো আমরা আজকে বেসিক্যালি পড়তে যাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু এবং লাইসোজোম। আমরা এই 3D মডেলটা কিন্তু অলরেডি দেখছি, তাই না? যারা রিসেন্টলি জয়েন করছে, যারা একদম নতুন স্টুডেন্ট, তারা হয়তো বা এই 3D মডেল সম্পর্কে হয়তো বা তাদের ধারণা নাই। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো প্রথম ক্লাসগুলো একটু দেখে আসতে। প্রথম ক্লাসগুলো থেকে আমি 3D মডেলের মধ্যে তোমাদেরকে পড়াইছি, যে মডেলের মাধ্যমে তোমরা এক্স্যাক্টলি রিয়েলাইজ করতে পারবা যে আসলে কোষের যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো কোনখান থেকে কে তৈরি হয়, এটা জানাটা খুবই দরকার। এটা তুমি যখন জানবা তখন তোমার কাছে রিয়েলাইজেশনটা ক্লিয়ার হবে যে আসলে এই অঙ্গাণুটা এর থেকে আসছে বা এই অঙ্গাণুটা এর থেকে আসছে। এটা খুবই দরকারি। তা দেখো আমাদের পূর্ববর্তী ক্লাস থেকে আমরা যে জিনিসগুলো জানছি সেগুলো হচ্ছে যে আমাদের এই যে কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেটাকে তোমার যদি আমি দেখাই, আমরা 3D-তে একটু আবার চলে যাচ্ছি। দেখো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। আমরা একটু এন্ডোপ্লাজমিক জালিকা উপরের অংশটুকু সরাই দিই, এটাও এন্ডোপ্লাজমিক জালিকা, এটাকে সরাই দিই। তাহলে এখন ভিতরে আমরা এখন যে বেগুন কালার বা পার্পেল কালার, ঠিক আছে, বেগুন কালার বা পার্পেল কালারের যে ইয়েটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়াস। এই পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এই নিউক্লিয়াসের যে তরল পদার্থ থাকে এটাকে নিউক্লিওপ্লাজম বলে। আমি এতবারই এই 3D মডেল দেখাইছি, তোমাদের আই থিঙ্ক নিউক্লিয়াস পার্টটা মুখস্থ হয়ে গেছে, নিউক্লিয়াস পার্টটা শেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে নিউক্লিওপ্লাজমকে সরাই দিলাম। তাহলে এই যে যেগুলো দেখতে পারতেছি এখন, এই যে যেগুলো আমি সিলেক্ট করতেছি একটু গাঢ় হয়ে যাচ্ছে, এই পার্টগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, যেগুলো পরবর্তীতে ক্রোমোজোম হবে, এগুলোকে সরাই দিলাম। ভিতরে একটা গোল দেখতে পাচ্ছি আমরা একটু গাঢ় কালার, এটা হচ্ছে নিউক্লিওলাসকে আমরা সরাই দিলাম। তাহলে আমরা কি সরাইলাম? আমরা নিউক্লিওলাস সরাইলাম, নিউক্লিওপ্লাজম সরাইলাম, নিউক্লিয়ার রেটিকুলাম সরাইলাম। তাহলে এখন কি থাকতেছে বাকি? শুধুমাত্র এখন বাকি থাকতেছে নিউক্লিয়ার মেমব্রেন। এই যেটা এখন একটু হালকা কালার হয়ে গেছে, হালকা ব্লু কালার হয়ে গেছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ভাইয়া নিউক্লিয়ার মেমব্রেন কয় স্তরে তোমরা কি এটা জানো? নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে দ্বিস্তরী। ভাইয়া দেখো এই যে আমরা নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এমনি একা, এই যে দ্বিস্তরী পর্দা, 2টা স্তরী পর্দা নিউক্লিয়ার মেমব্রেন। তোমরা কি এটা জিনিস খেয়াল করছো ভাইয়া? এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা লাইনের মতো তৈরি হয়েছে একটু লাল কালার দিয়ে, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকেই এন্ডোপ্লাজমিক জালিকার উৎপত্তি, কথাটা মাথায় রাখবা। নিউক্লিয়ার মেমব্রেন থেকেই কার উৎপত্তি? এন্ডোপ্লাজমিক যে জালিকা আছে তার উৎপত্তি। ইভেন তোমাদের আরেকটা জিনিস বলি, আমরা জানতাম যে কোষের বাইরে ঝিল্লি আছে। আমরা চলো কোষের ঝিল্লির এরিয়াটা আমরা একটু সিলেক্ট করি। আমরা একটু কোষের ঝিল্লির জন্য একটা এরিয়া সিলেক্ট করবো। এর জন্য জাস্ট এ মিনিট, একটু ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো আমরা আগেও পড়ছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। খেয়াল করো, আমরা এখন এটার বাইরে একটা কোষ ঝিল্লির এরিয়া সিলেক্ট করে দিব। ধরে নিলাম এটা হচ্ছে কি? কোষ ঝিল্লি।
তাহলে এই যে এলাকাটা আমরা কোষ ঝিল্লির জন্য দেখতেছি, ঠিক আছে, এই যে কোষ ঝিল্লির যে এলাকা দেখতেছি, এটা দিয়ে কিন্তু পুরো কোষটাকে ডিফাইন করা যায়, ঠিক আছে। কোষটাকে ডিফাইন করা যায় মানে কি? কোষটাকে ডিফাইন করা যায় মানে হচ্ছে যে পুরো কোষটা এইটুকুর ভিতরেই থাকবে, ওকে। এখন আমরা এটা জানি যে কোষ ঝিল্লি, আমরা যারা অলরেডি কোষ ঝিল্লি পড়ে ফেলছি, আমরা অলরেডি শিখে গেছি যে কোষ ঝিল্লি কিন্তু দ্বিস্তরী মেমব্রেন দিয়ে তৈরি। দ্বিস্তরী মেমব্রেন, কয় স্তরী মেমব্রেন স্যার বলেন, কমেন্টে বলেন। দ্বিস্তরী মেমব্রেন দিয়ে তৈরি। তাহলে কোষ ঝিল্লি এরকম দ্বিস্তরী মেমব্রেন দিয়ে তৈরি, দুইটা স্তর। এবং যারা ক্লাস করছেন আমার আগের ক্লাসগুলো কোথায় পাবেন? ওয়েব অ্যাপে। ফেসবুকে কিন্তু এখন কোনো ক্লাস থাকে না, পাইরেসি ঠেকানোর জন্য আমি এখন ফেসবুকে কোনো ক্লাস রাখতেছি না। ক্লাস হওয়ার পরে ফেসবুকটিকে ডিলিট করে দেওয়া হয়, ওয়েব অ্যাপে চলে আসে। তো দেখো এই যে দ্বিস্তরী যে আবরণটা আঁকাচ্ছি, এই দ্বিস্তরী আবরণটা আসলে কিসের আবরণ স্যার বলেন তো? কি পদার্থ দিয়ে তৈরি? যারা যারা আমার কোষ ঝিল্লির ক্লাস করছেন তারা এক্স্যাক্টলি এটা বলতে পারবেন যে এই দ্বিস্তরী আবরণটা কিসের আবরণ। এই দ্বিস্তরী আবরণটা ফসফোলিপিড দিয়ে তৈরি আবরণ। কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড, এই দ্বিস্তরী আবরণটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। একজন আজকে টেলিগ্রামে জিজ্ঞাসা করছিল যে ভাইয়া ফসফোলিপিড বাইলেয়ার মানে কি? বাই মানে দুই আর লেয়ার মানে স্তর। বাই মানে দুই আর লেয়ার মানে হচ্ছে স্তর। তাহলে বাইলেয়ার মানে দুইটা স্তর। কার দুইটা স্তর? ফসফোলিপিডের দুইটা স্তর, যেটা তুমি ভালো করে শিখতে পারবা তুমি যদি কোষ ঝিল্লি লেকচারটা করে ফেলো, ওকে। কোষ ঝিল্লি তো মনে হয় 2 লেকচার আগে পড়েছিলাম, লেকচার 4-এ or 5-এ, লেকচার 5-এ কোষ ঝিল্লি পড়াইছিলাম। তেমনি আমরা যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতেছি, এই যে ভিতরে পার্পেল কালার দিয়ে আঁকানো নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আমরা কয়টা স্তর দেখছি স্যার বলেন তো? নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কিন্তু আমরা দুইটা স্তর দেখছি। কয়টা স্যার স্তর দেখছি? দুইটা স্তর দেখছি। এবং নিউক্লিয়ার মেমব্রেনটা ওইরকম ফসফোলিপিড দিয়েই তৈরি হবে, দ্বিস্তর দিয়েই তৈরি হবে। এন্ড দেন আমরা এটা জানলাম, আমরা যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমাদের আজকের পড়া, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটা, এই যে যেটা আমাদের কোষ ঝিল্লি থেকে তৈরি হয়েছে, নিউক্লিয়াসের ঝিল্লি থেকে তৈরি হয়েছে, এটাও দ্বিস্তরী আবরণ দিয়ে তৈরি। আমরা আরেকটা কথা যেটা জানলাম যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলামটার কথা আমরা বলতেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কয় স্তরী? দ্বিস্তরী। এটাও দ্বিস্তরী এবং এটাও ফসফোলিপিডের একটা স্তর থাকবে। এবং দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু আস্তে আস্তে বর্ধিত হইতে হইতে কোষ ঝিল্লি পর্যন্ত কিন্তু চাইলে আসতে পারে। কোন পর্যন্ত আসতে পারে? কোষ ঝিল্লি পর্যন্ত আসতে পারে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান কোষ ঝিল্লি পর্যন্ত হইতে পারে। কোষ ঝিল্লি পর্যন্ত হইতে পারে। তাহলে দেখো কোষ ঝিল্লি সেও ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ফসফোলিপিডের লেয়ার দিয়ে তৈরি। নিউক্লিয়াসের ঝিল্লি সেও ফসফোলিপিডের লেয়ার দিয়ে তৈরি। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা, এই এন্ডোপ্লাজমিক জালিকা নিউক্লিয়াসের ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, আবার কোষ ঝিল্লি থেকেও কিন্তু তৈরি হতে পারে। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে তৈরি, কোষের ঝিল্লিও দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে তৈরি, নিউক্লিয়াসের ঝিল্লিও দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে মোস্টলি বেশিরভাগ এন্ডোপ্লাজমিক জালিকা যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে আছে, তাহলে নিউক্লিয়াসের মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক জালিকার উৎপত্তি হবে এবং চাইলে সে কোষ ঝিল্লি থেকে উৎপত্তি হইতে পারে। তাহলে মেন কথা হচ্ছে একটাই, ঝিল্লি। মেন কথা একটাই ভাইয়া, সেটা কি? ঝিল্লি। কোথা থেকে তৈরি হয় স্যার? ঝিল্লি থেকে তৈরি হয়। কার ঝিল্লি? সেটা নিউক্লিয়াসের ঝিল্লিও হইতে পারে, সেটা কোষের ঝিল্লিও হইতে পারে, সেল মেমব্রেনও হইতে পারে, নিউক্লিয়ার মেমব্রেনও হইতে পারে। এই কথাটা ক্লিয়ার কিনা বলেন, এইটুকু বুঝছেন কিনা বলেন। তাহলে আমরা জানলাম নিউক্লিয়াসের যে ঝিল্লি, এই যে নিউক্লিয়াসের যে ঝিল্লি দ্বিস্তরী আবরণ। লুক, ভালো করে দেখো, এই যে নিউক্লিয়াসের যে দ্বিস্তরী ঝিল্লি, এই যে এটা এবং এটা, এইখান থেকে দেখো এই যে এইভাবে, এই যে দেখো এখানে একটা জাংশন তৈরি হয়েছে, দেখছো জংশন তৈরি হয়েছে, এরই মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে। এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই রকমের, খেয়াল করতেছো তোমার? কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যার গায়ে দানা 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 দেখা যাচ্ছে। একটু জুম করি আমরা, দেখো তো, এইটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই বাইরেরটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইদিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এর গায়ে কি দানা 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 আমরা দেখতে পারতেছি? যে দানা নিয়ে এখনো আমরা পড়ি নাই, এই দানা নিয়ে আমরা পরে পড়বো, আরএনএ যখন পড়বো তখন এই দানা সম্পর্কে জানবো। যে দানার নামটা কি অ্যাকচুয়ালি স্যার? এই দানাগুলো অ্যাকচুয়ালি কি স্যার? এই দানাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রাইবোজোম। একজন প্রশ্ন করছো সাইটোপ্লাজমের ঝিল্লি কি ভাইয়া? ওই কোষ ঝিল্লিটাকেই সাইটোপ্লাজমের ঝিল্লি ধরা হয়।
নিউক্লিয়াসের রেড রেড কালার পয়েন্টগুলো কি? রেড কালারে যে এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াসের ছিদ্র। ঠিক আছে ভাই, আমি আজকে ফার্স্ট ক্লাস, আমি কি বুঝবো না? রেকর্ড ক্লাস করে নেবো, আজকে থেকেই বুঝবা, আজকে থেকেই বুঝবা। রেকর্ড ক্লাসের ওই ফাঁদে যাওয়াই যাবে না, তাহলে রেকর্ড ক্লাসই করতে থাকবা, জীবনে লাইভ ক্লাস ধরতে পারবে না। আজকে থেকেই বুঝবা তুমি ইনশাল্লাহ। ঠিক আছে, এটাই বায়োলজির মজা। বায়োলজির জন্য আগের ক্লাস না জানলেও সমস্যা হয় না। তাহলে দেখো এই দিকের যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো আছে, এগুলোকে দানা 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 লাগানো আছে। এই দিকের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কোনো দানা দানা নাই, খেয়াল করো, দেখছো? তাহলে বাইরের দিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে, দেখো এগুলো সবই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে রাখছে। দেখছো নিউক্লিয়াসকে কেমনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঘিরে রাখে? ঠিক আছে, মাঝখানে বেগুন কালার যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারিদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাকে ঘিরে রাখছে। ঠিক আছে, তাহলে এই বাইরের দিকে যে মানে কাছে, নিউক্লিয়াসের কাছাকাছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জায়গায় দানা দানা লাগানো আছে, এগুলোর দানাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রাইবোজোমের দানা। এই রাইবোজোমের দানা লাগানো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কি হয়? রাইবোজোমের দানা লাগানোর কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অমসৃণ হয়। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এগুলোকে কেমন লাগে? অমসৃণ লাগে। এগুলোকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ, অমসৃণ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু একদম সাইডে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে, সেগুলা কিন্তু রাফ না, এগুলা মসৃণ। এগুলা গায়ে রাইবোজোম লাগানো নাই, এগুলা কেমন? মসৃণ। এগুলাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এগুলাকে বলা হয় কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা গায়ে রাইবোজোম লাগানো নাই। এবং দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে লাইট রিফ্লেক্ট হয়ে এগুলো যে কতগুলা মসৃণ মসৃণ টাইপের, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মসৃণ। এগুলো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোকে রাইবোজোমের দানা লাগানো থাকবে সেগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন, সেখান থেকে তৈরি হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোমের দানা লাগানো আছে কি নাই, তার উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের, লাগানো থাকলে অমসৃণ, লাগানো না থাকলে রাইবোজোম, তাহলে সেটা হবে মসৃণ। ঠিক মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর দিকে একটু যদি দেখো, তা দেখতে পারবা এগুলো দেখতে একটু নলের মতো। দেখছো, খেয়াল করে একটু দেখো, এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে একটু নলের মতো না? দেখো তো, নালীর মতো। আমি তোমাদের আরেকটা জিনিস দিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। খেয়াল করো, এই যে মাঝখানে নিউক্লিয়াস থাকার কথা ছিল, নিউক্লিয়াসটাকে আমি সরাই ফেলছি, মাঝখানে নিউক্লিয়াসটা নাই। এই দেখো নিউক্লিয়ার মেমব্রেন, দ্বিস্তরী মেমব্রেন, এই যে দেখেই বোঝা যাচ্ছে হয়তোবা দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন, এই যে দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন। সেই নিউক্লিয়ার মেমব্রেনের চারিদিক থেকেই, সেই নিউক্লিয়ার মেমব্রেনের চারিদিকেই দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হয়েছে, যার গায়ে এই যে বেগুন কালারের কি লাগানো আছে? রাইবোজোম লাগানো আছে। কিন্তু বাইরের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো, এগুলোর গায়ে কিন্তু কোনো রাইবোজোম লাগানো নাই। খেয়াল করছো? বাইরের গুলা দেখো, বাইরের গুলা গায়ে কিন্তু কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো নাই। এগুলো হচ্ছে মসৃণ। এবং দেখো মসৃণগুলো দেখতে একটু নলের মতো না, টিউবের মতো না? দেখো তো, দেখো তো, এই যে যেগুলো একদম বাইরে, এগুলো দেখতে টিউবের মতো, দেখছো? টিউবের মতো, নালীর মতো। এগুলোর নাম হচ্ছে টিউবিউল। টিউবিউল কি নাম? টিউবিউল। আর যেগুলো আগে লাগানো আছে, এগুলো দেখো তো একটু দেখতে কেমন? যেগুলোকে লাগানো আছে দেখো তো, একটু চ্যাপটা, যে এরকম টাইপের না, চ্যাপটা থলির মতো। দেখছো? দেখছো চ্যাপটা থলির মতো? যেগুলোকে বেগুন লাগানো আছে দেখতে একটু চ্যাপটা থলির মতো না স্যার? দেখেন তো, চ্যাপটা থলির মতো। এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। কি নাম স্যার? সিস্টার্নি। সিস্টার্নি। আমরা এখান থেকে আরেকবার একটু দেখি, সিস্টার্নিগুলো একটু আমরা দেখি। আমরা বাইরের, এই যে বাইরের যে জ্বালারের মতো যেগুলো, এগুলো হচ্ছে টিউবিউল, এগুলোকে সরাই দিলাম। তাহলে এখন যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। কেমনে বুঝলাম? কারণ এগুলোকে দেখেন দানা 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 অনেক লাগানো আছে, অনেক দানা লাগানো আছে। এবং দেখেন তো এটা সিস্টার্নি দেখতে কেমন? দেখছেন? এই দেখেন সিস্টার্নি দেখতে কেমন, দেখছেন? দেখছেন সিস্টার্নি কেমন? এরকম না? হ্যাঁ, এইগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি টিউবিউল। আরেকটা আছে, সেটা গোল গোল, ওইগুলোর নাম ভেসিকল। যেগুলো গোল গোল এগুলোর নাম ভেসিকল। ভেসিকল মানে কি? থলি। অনেক সময় আগুনের শাঁকা লাগলে ফোসকা ওঠে না? ফোসকা, ওই ফোসকার মতো। ওইগুলোর ভিতরে, ফোসকার ভিতরে কি থাকে? পানি থাকে। ওইগুলোর ভিতরে বিভিন্ন তরল পদার্থ থাকে, বিভিন্ন রাসায়নিক বস্তু থাকে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে। ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, আমি তোমাদের একটু বুঝাই ব্যাপারটা কেমনে হয়। এই নিউক্লিয়াস থেকে একটা কিছু বের হইলো, খেয়াল করো, নিউক্লিয়ার রন্ধ্র থেকে একটা কিছু বের হইলো, যে নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়াসের ভিতরে ধরে কিছু ছিল, এই রন্ধ্র ধরে সেটা বের হইলো। বের হয়ে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে এসে যাওয়া আসা করবে, গিয়ে সেটা গোলজি বস্তুর কাছে যাবে, ওই ভেসিকল দিয়ে এগুলা যাবে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরকম একটা টুবলার মতো তৈরি হবে। টুবলা মানে বুঝো তো, একটা থলির মতো তৈরি হবে, যেটার ভিতরে রাসায়নিক বস্তু থাকবে, ওই ভেসিকল দিয়ে আসা যাওয়া করবে। যেগুলো গোলাকার এগুলোর নাম ভেসিকল। কি নাম? ভেসিকল। তাহলে গঠনগত দিক থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত রকমের স্যার? 3 রকমের। চ্যাপ্টা থলির মতো এরকম এরকম সিস্টার্নি, নালের মতো টিবিউল, এবং ছোট ছোট গোল 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 ভেসিকল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত দিক থেকে 3 রকমের। মনে থাকবে? গঠনগত দিক থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় রকমের? 3 রকমের। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিভাবে গোলজি বস্তু তৈরি হয়। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে গোলজি বস্তু। সেই গোলজি বস্তু নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট এ মিনিট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়? গোলজি বস্তু তৈরি হয়। একটা মিনিট দাঁড়াও ভাইয়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তু তৈরি হয়। সেই গোলজি বস্তুর গঠনটা আমরা দেখবো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এগুলোকে আমরা ফেরত নিয়ে আসি। এই যে ফেরত নিয়ে আসলাম। দেখো এইগুলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খেয়াল করছো? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা, এই যে বাইরের এগুলা। এইখান থেকে দেখো একটা জিনিস তৈরি হয়েছে, দেখছো? এগুলো দেখতো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই, বাট এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নয়। এগুলোর নাম হচ্ছে গোলজি বস্তু। এগুলোর নাম কি? গোলজি বস্তু। খেয়াল করো গোলজি বস্তুগুলা কেমন দেখতে, দেখছো? এই দেখো, এদিক থেকে দেখো, দেখছো কেমন দেখতে গোলজি বস্তুগুলা? এইগুলোর নাম সিস্টার্নি। এই যে এইগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। এই দেখো, দেখছো? এগুলোর নামও সিস্টার্নি। এই যে এগুলো একটা 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 সিস্টার্নি, এগুলো সিস্টার্নি। ওকে, সিস্টার্নি। এবং এই সিস্টার্নি থেকে দেখো কেমন ভেসিকল তৈরি হচ্ছে, দেখছো? তৈরি হচ্ছে গোল গোল, তার থেকেই তৈরি হবে এরকম করে, এরকম করে তৈরি হবে। ঠিক আছে, আমি এক সাইড থেকে কেটে দিই তাহলে তোমরা বুঝতে পারবো আমরা কোন চিত্রটা আঁকাই। দেখছো কেমন? এইগুলাই গোলজি বস্তু, এবং এগুলো তৈরি হয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা থেকেই। ক্লিয়ার? এটাই গোলজি বস্তু, এবং এইটাই কি হয়? এইটাই এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয়। ভাইয়া তা দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সিস্টানি বলে? ইয়েস, সিস্টানির গায়ে রাইবোজোম লাগানো থাকবে। তাহলে দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অ্যাকচুয়ালি সিস্টার্নি। টিউবিউল যেগুলো নলের মতো, এগুলো গায়ে রাইবোজোম লাগানো থাকে না, ওগুলা মসৃণ। ওগুলা কি? মসৃণ। ওকে, তাহলে আমরা জানলাম নিউক্লিয়াসের ঝিল্লি থেকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে তৈরি হয়েছে আমার গোলজি বস্তু। এবং গোলজি বস্তু থেকে খেয়াল করো, গোলজি বস্তু এর থেকে বিভিন্ন রকম এরকম এরকম ছোট 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 ভেসিকল তৈরি হবে। এই যে ভেসিকল, ছোট ছোট ভেসিকল। এবং দেখো এই ভেসিকলের ভিতরে কি আছে? বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু আছে। এইগুলাকে কি করবে জানো? এইগুলা এর থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এবং এইভাবে আস্তে আস্তে কোষ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপোর্ট হবে। এই জন্য গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে, একটা বস্তুকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখন ধরো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ বের হইলো যেগুলো বিষাক্ত, যেগুলা কোষের ভিতরে ঢোকা জীবাণুকে মেরে ফেলতে পারে। ওইগুলা কেন তৈরি হয়েছে? কোষের ভিতরে জীবাণুকে মারার জন্য। কোষের ভিতরে জীবাণু ঢুকে যেতে পারে, ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে, কারণ ব্যাকটেরিয়া আকার তো কোষের থেকে ছোট। সেগুলোকে যাতে মারতে পারে এই জন্য হচ্ছে কিছু বিষাক্ত পদার্থ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। সেই বিষাক্ত পদার্থগুলোকে এমনি ছেড়ে দিলে তো সমস্যা, কারণ ওইগুলা কোষেরও ক্ষতি করতে পারে। এই জন্যে এই গোলজি বস্তু কি করে? ওইটাকে প্যাকেট করে। কি করে? প্যাকেট করে রেখে দেয়। এই যে এই দুটার নাম হচ্ছে লাইসোজোম, যার কাজ হচ্ছে কোষের ভিতরে আগত জীবাণুকে মেরে ফেলা। এইটাই হচ্ছে লাইসোজোম। তা লাইসোজোম কিভাবে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত কেমিক্যাল এবং গোলজি বস্তু থেকে করা প্যাকেট, অর্থাৎ সহজ ভাষায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বস্তু দুইটার মিলিত হেল্প নিয়েই কি তৈরি হয়? লাইসোজোম তৈরি হয়। মনে থাকবে? তাহলে কার থেকে কে তৈরি হয় সিরিয়ালটা কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, চয় না, এবার আমরা মেন বইয়ে যাই। মেন বইয়ে দেখেন, মেন বইয়ে আমাদের প্রথম দিকে দিয়েছে গোলজি বস্তু, প্রথম দিকে গেছে কি? গোলজি বস্তু। গোলজি বস্তুর পরে আলোচনা করছে লাইসোজোম, আর তারপরে আলোচনা করছে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তো আমরা কি করব? আমরা আগে এন্ডোপ্লাজমিক জালিকা শিখবো। কেন শিখবো বুঝছি তো?
কেন শিখবে বুঝছি তো, তোমাদের বইয়ের সিরিয়াল থেকে আমি জানি ভালো কোন সিরিয়াল তোমাদেরকে পড়াইতে হবে। আমি রাইবোজোম এখনো পড়াই নেই। রাইবোজোম না পড়িয়ে দেখো, খেয়াল করে, আমাদের কিন্তু প্রথমে ছিল সাইটোপ্লাজমের অঙ্গাণু, সেখানে ছিল কি রাইবোজোম। রাইবোজোম আমি পড়াই নাই। কেন পড়াই না? আই নো বেটার কোনটার পর কোনটা পড়াইতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু আমি আজকে পড়াবো, বাট পরে। তারপরে আছে কি গোলজি বস্তুর পরে তোমাদের বইয়ের মধ্যে লাইসোজোম। লাইসোজোম আমি একদম লাস্টে পড়াবো, আজকে হয়তো বা এটা ধরাও যাবে না লাইসোজোম। এবং তারপরে আছে এন্ডোপ্লাজমিক জালিকা। আমি আগে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে পড়ানো তোমাদেরকে শুরু করব। কেন শুরু করব? আই নো বেটার কোনটার পর কোনটা পড়াইলে ভালো হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ডিমান্ড হচ্ছে ভাইয়া একটু বলে দেন কার থেকে কার তৈরি হয়েছে। তাহলে আমি এখানে শুরুতেই লিখে দিচ্ছি, একটু মনে রাখবা যে নিউক্লিয়ার মেমব্রেন, এনএম, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়েছে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অমসৃণ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, কারণ এর গায়ে রাইবোজোম নাই। এখান থেকে কে তৈরি হয়েছে? এখান থেকে তৈরি হয়েছে গোলগি বস্তু। এখান থেকে তৈরি হয়েছে গোলগি বস্তু। গোলগি বস্তুর পরে তৈরি হয়েছে লাইসোসোম। যদিও বলা হয় গোলজি বস্তু থেকে লাইসোসোম তৈরি, বাট অ্যাকচুয়ালি গোলজি বস্তুর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটোর হেল্প নিয়েই লাইসোসোম তৈরি। ঠিক আছে, তো শুধু লাইসোসোম লিখলেও চলবে। তাহলে এই হচ্ছে সিরিয়াল, কার থেকে কে আসছে। মনে থাকবে এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সিরিয়ালটা। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের এই সিরিয়াল নিয়ে কোনো পেঁচা লাগবে না, আমি একসাথে লিখে দিলাম। এইটা যদি একবার মনে থাকে তাহলে এই হয়ে যাবে। ভাই বেসিকল আরেকবার বলেন, আরেকবার দেখান। ভেসিকল দেখবা? দেখো ভেসিকল কি জিনিস। ভেসিকল কি দেখতে এসেছিলে না? এই দেখো ভেসিকল কি। এখন আমি তোমাদের গোলজি বস্তুটা দেখাই, গোলজি বস্তু দেখলে তোমরা বুঝতে পারবা। এই দেখো গোলজি বস্তু। তোমাকে খেয়াল করছো গোলজি বস্তু থেকে কিছু জিনিস টপ টপ করে পড়তেছে? দেখো তো এই অ্যানিমেশনটা দেখা যাচ্ছে, গোলজি বস্তু থেকে কিছু জিনিস টপ টপ করে পড়তেছে। খেয়াল করো, এই যে গোলজি বস্তু, এই জিনিসটা খেয়াল করো। এই যে গোলজি বস্তু, এইগুলো হচ্ছে সিস্টার্নি, চ্যাপ্টার থলির মতো, এই যে এরকম চ্যাপ্টার থলির মতো। এইখান থেকে দেখো, এইখান থেকে দেখো, এই দেখো একটা ভেসিকল তৈরি হইলো, তৈরি হয়ে এর কাছে গেল। সে সেটাকে আবার কি করবে? সে সেটাকে এর কাছে পাঠাবে। এই দেখো যে এখান থেকে এদিকে আসতেছে, তবে এখান থেকে এইদিকে আসতেছে, এই দিক থেকে এইদিকে আসতেছে, এই দিক থেকে এইদিকে আসতেছে। এরপর এটা কোষের বাইরে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই কি হয়? এইভাবেই আদান প্রদানটা হয়। এই এই যে যেগুলো বের হচ্ছে এগুলোর নাম হচ্ছে ভেসিকিউল। ভেসিকল আর ভ্যাকিউল, ভেসিকল আর ভ্যাকিউল দুটোই গোল, যেগুলা বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু ধারণ করবে। এগুলোর মধ্যে ধরো যদি এমন হয় যে কেউ কেউ কোনো বিষাক্ত পদার্থ ধারণ করতেছে যেগুলা কোষের বাইরে থেকে আসা জীবাণুকে মেরে ফেলবে, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে লাইসোজোম। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন বা কোষ, নিউক্লিয়াসের ঝিল্লি থেকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ মানে অমসৃণ, সেখান থেকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে হচ্ছে গোলজি বস্তু, আর গোলজি বস্তু থেকে লাইসোজোম। শেষ। এখন যদি না বুঝো তাহলে আবার ক্লাস দেখে আসো, রেকর্ড দেখে আসতে হবে, কিছু করার নাই। এখন দেখো শব্দটা কি? শব্দটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম ভাইয়া, রেটিকল, রেটিকুল শব্দের অর্থ হচ্ছে জাল, তাহলে এটা কোষের ভিতর জালের মতো বিস্তৃত থাকে। রেটিকুলাম শব্দের অর্থ জাল, তাহলে এটা কোষের মধ্যে কিসের মতো বিস্তৃত থাকে? জালের মতো বিস্তৃত থাকে। ঠিক আছে, আর এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভেতরে, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। এন্ডো প্লাজমিক, প্লাজম বলতে সাইটোপ্লাজমকে বুঝাইছে। প্লাজম বলতে কাকে বুঝাইছে? সাইটোপ্লাজমকে বুঝাইছে, সাইটোপ্লাজম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কোষের ভেতরে অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরে থাকা জালের মতো কোনো কিছু। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মিনিং কি আসতেছে? কোষের ভিতরে লেগে থাকা, কোষের ভিতরে অবস্থান করা জালের মতো কিছু, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাই হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের ভিতরে জালের মতো লেগে থাকা কোনো বস্তু। এখন একটা কথা তোমাদের বলে রাখি, বায়োলজিকে তুমি যদি সহজ করতে চাও, বায়োলজিকে তুমি যদি ঝামেলা মুক্ত করতে চাও, তাহলে বিভিন্ন বিজ্ঞানীর নাম হ্যান ত্যান এগুলোকে যত হেনতেন জিনিস যত কম পড়তে পারবা তত ভালো। কে আবিষ্কার করছে, কি করছে না করছে, যেগুলো যতটুকু দরকার এর বাইরে এক্সট্রা পড়ার দরকার নাই। এর আবিষ্কারক কে, কি করছে না করছে, এত কিছু আসলে জেনে তোমার মাথায় নষ্ট হবে। ঠিক আছে, এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে? মুরগির ভ্রূণের কোষ থেকে এটাকে আবিষ্কার করা হয়েছে। এটা আমি বইয়ে দাগাই দিব, এটা আসলে বোঝার মতো কিছু না, মুখস্থ করতে হয়। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
কোত্থেকে তৈরি হয়েছে আমরা জানলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোন জায়গা থেকে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি এর উৎপত্তি হচ্ছে নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি এবং কোষ ঝিল্লি থেকে এর উৎপত্তি। নিউক্লিয়াসের ঝিল্লি অথবা কোষের ঝিল্লি থেকে এর উৎপত্তি। আমি তোমাদের দেখাই ব্যাপারটা কেমন হয়েছে। ধরো এটা হচ্ছে এটা কোষের অবস্থান, এটা হচ্ছে এটা কোষের ঝিল্লি। এটা কিসের ঝিল্লি? কোষের ঝিল্লি। তো সেই কোষের ঝিল্লি লাগানোর জন্য আমাদের আরো একটা দিতে হবে। একটা মিনিট। এই হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট কোষের ঝিল্লি। ওকে, এই হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট কোষের ঝিল্লি। ঠিক আছে, এই কোষের ঝিল্লির ভিতরে আমরা এখন একটা কি করে দিব? নিউক্লিয়াস আঁকাই দিব। এই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের ঝিল্লি। এটা কার ঝিল্লি? নিউক্লিয়াসের ঝিল্লি। এর ভিতরে চলো আমরা নিউক্লিয়াসটাকে আঁকাই দিই, নিউক্লিওলাসটাকে আঁকাই দিই। এই হচ্ছে নিউক্লিওলাস। ওকে, এখন দেখো এই যে নিউক্লিয়াসের যে ঝিল্লিটাকে আমরা আঁকাইছি, যে নিউক্লিয়াসের যে ঝিল্লিটা আঁকাইছি, এই নিউক্লিয়াসের ঝিল্লিটাও কিন্তু কয়স্তরী? বলো, এই নিউক্লিয়াসের ঝিল্লিটাও কয়স্তরী? এই নিউক্লিয়াসের ঝিল্লিটাও কিন্তু দ্বিস্তরী। এই নিউক্লিয়াসের ঝিল্লিটা কয়স্তরী? দ্বিস্তরী। তাহলে এটাকে একটু ছোট করে দিই। আরে নিউক্লিয়াসের ঝিল্লিটাও কিন্তু দ্বিস্তরী। তাহলে কোষ ঝিল্লিও দ্বিস্তরী, নিউক্লিয়াসের ঝিল্লিরও দ্বিস্তরী। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়েছে? দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়েছে? দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে। ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড দিয়ে তৈরি, বাই লেয়ার মানে দুইটা লেয়ার, বাই মানে দুই, বাই মানে কি? দুই। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ঝিল্লি, এটাও কি দিয়ে তৈরি? ফসফোলিপিডের বাই লেয়ার বা দুটা ঝিল্লি দিয়ে তৈরি। এবং আমরা যেটা জানলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও ফসফোলিপিডের দুটা ঝিল্লি দিয়েই তৈরি। তাহলে এইখান থেকে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হবে, এই যে দেখো, এই যে চ্যাপ্টা থলির মতো, দেখছো চ্যাপ্টা থলির মতো, এই যে চ্যাপ্টা থলির মতো, এইগুলা কই থেকে তৈরি হবে? নিউক্লিয়াসের ঝিল্লি থেকে তৈরি হবে। কেমন তৈরি হতে পারতেছে? কারণ উপাদান মিলে গেছে। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও দ্বিস্তরী ঝিল্লি দিয়ে তৈরি। ঝিল্লি মানে আবরণ। নিউক্লিয়াসের মেমব্রেন একই জিনিস দিয়েই তৈরি। আবার কোষ ঝিল্লি একই জিনিস দিয়ে তৈরি। তাহলে কোষ ঝিল্লি থেকেও তো সে তৈরি হতে পারবে। সে চাইলে কি কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারবে। এবং এইভাবে করে যেগুলো তো চ্যাপ্টা থলির মতো, সেগুলো এবং করে বিস্তৃত থাকবে। এবং এই উপাদানগুলো এখান থেকেও আসতে পারে, নিউক্লিয়াসের ঝিল্লি থেকে আসতে পারে, কোষের ঝিল্লি থেকেও আসতে পারে। এবং এইগুলোর নাম হবে সিস্টার্নি। এগুলা কি? সিস্টার্নি, যেগুলো চ্যাপ্টা থলির মতো। এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করবো। আবার এটার পাশাপাশি আরও কেউ তৈরি হবে, সেগুলো আবার এরকম নলের মতো। সেগুলো আবার কেমন? এরকম নলের মতো। সেগুলো এরকম নলের মতো, এই যেরকম নলের মতো, এরকম নলের মতো। যেগুলো নলের মতো হবে এগুলোর নাম হবে কি? টিউবিউল। যেগুলো এরকম নলের মতো হবে এগুলোর নাম হবে কি? টিউবিউল। যেগুলো এরকম নলের মতো এগুলোর নাম হবে কি? টিউবিউল। এগুলোর নাম হবে টিউবিউল। তো এখন দেখো স্যার, দেখুন স্যার, যেগুলা সিস্টার্নি এগুলার গায়ে আবার এরকম গোল 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 দানা দানা লাগানো থাকবে। আমি অন্য কালার দিয়ে দিই। যেগুলো সিস্টার্নি এগুলাকে গোল 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 লাগানো থাকবে। এগুলোর নাম হবে রাইবোজোম। এগুলা কি? রাইবোজোম। যেগুলা এই টিউবিউলের গায়ে নাই। যেগুলা গায়ে এরকম গোল 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 দানা দানা লাগানো থাকবে, সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা আমরা এখন লিখি। ঠিক আছে, রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে। তাহলে রাইবোজোম লাগানো থাকলে সেটাকে আমরা বলতেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ মানে কি? অমসৃণ ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম লাগানো না থাকে তাহলে সেটাকে বলা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কে পড়তেছে? সিস্টার্নি। কে পড়তেছে? সিস্টার্নি। আর যদি
রাইবোজোমের দানা লাগানো না থাকে, রাইবোজোমের যদি লাগানো না থাকে, তাহলে আমি এটাকে একটু কপি করি। যদি এমন হয় যে রাইবোজোমের দানা লাগানো নাই, রাইবোজোমের দানা লাগানো যদি না থাকে, চাও দিয়ে রাইবোজোমের দানা যদি লাগানো না থাকে, রাইবোজোমের দানা লাগানো না থাকলে, তাহলে এটাকে একটু ছোট করি, লাগানো না থাকলে, যদি লাগানো না থাকে তখন এটাকে বলা হবে কি, তখন এটাকে বলা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটাকে কি বলা হবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তখন এটাকে বলা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে রাইবোজোম দানা লাগানো না থাকলে এটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবে। এখন তোমাদের একটা জিনিস আমি একটু বলি, এটা কোথায় আছে, এটা হচ্ছে টিউবিউলসে থাকে, এটা টিউবিউলস, এটা কোথায় আছে, টিউবিউলসে আছে, টিউবিউলসে আছে। এখন স্যার একটা জিনিস দেখেন, একটু মুখস্থ করা দরকার নেই, আপনি বুঝলে আপনার জন্য মুখস্থ করা সহজ। খেয়াল করেন, রাইবোজোমের দানা লাগানো আছে। এখন স্যার বলেন তো, যতটুকু আপনারা পড়ছেন আগে, রাইবোজোমের কাজ কি অ্যাকচুয়ালি স্যার বলেন তো, অ্যাকচুয়ালি রাইবোজোম কি কাজ করে, কোন কাজের জন্য রাইবোজোম ভালো, কোন কাজের জন্য রাইবোজোম লাগে আমাদের? রাইবোজোমের কাজ হচ্ছে স্যার প্রোটিন তৈরি করা। আজকে যেটা পড়াবেন এটা কি এক্সামে থাকবে না? আজকের এক্সামে এটা থাকবে না। তাহলে স্যার বলেন রাইবোজোমের কাজ কি করা? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা, কেমনে প্রোটিন তৈরি করে, কিভাবে করে, সেগুলো আমরা পরে শিখবো। এই জন্য রাইবোজোম আমি এখনো পড়াইনি, বাট এটুক তো আমরা জানি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকবে, সিস্টার্নি, যেগুলো অমসৃণ, সেগুলো কি তৈরি করতে পারবে বলেন? যেগুলোর নাম সিস্টার্নি, সেগুলো কি প্রোটিন তৈরি করতে পারবে না বলেন? পারবে। তাহলে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, যেগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেগুলা প্রোটিন তৈরি করতে পারবে। এইগুলোর কাজ কি করা? প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। আর যেগুলো আগে থাকবে না, তারা তো অবভিয়াসলি প্রোটিন তৈরি করতে পারবে না, যেহেতু রাইবোজোম নাই, রাইবোজোম লাগানো থাকে না, তারা তো অবশ্যই প্রোটিন তৈরি করতে পারবে না। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করবে না, কিন্তু প্রোটিন বাদে কি কি তৈরি করবে? তারা লিপিড তৈরি করবে। লিপিড, লিপিড মানে কি? ফ্যাট। প্রোটিন বাদে যা আছে তারা কি তৈরি করবে? তারা হরমোন তৈরি করবে। তারা কি তৈরি করবে? হরমোন তৈরি করবে। তারা কার্বোহাইড্রেটও তৈরি করতে পারে চাইলে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। অর্থাৎ যারা প্রোটিন তৈরি করতেছে না, যারা প্রোটিন তৈরি করতেছে না, তারা প্রোটিন বাদে অন্যান্য যা যা জিনিস আছে সেগুলো তারা তৈরি করতে পারবে। ঠিক আছে? প্রোটিন বাদে অন্যান্য যা যা আছে, লিপিড, হরমোন, এগুলো তৈরি করতে পারবে। কি সামান্য পরিসরে কার্বোহাইড্রেট তৈরি করতে পারবে, যে কথাগুলো এই যে এখানে লিখছে। ওকে, তাহলে প্রোটিন বাদে বাকি যা যা আছে তারা সেগুলো তৈরি করবে। দেখো কত সহজ। আর এটা মনে রাখার টেকনিক আমি আপনাকে একটু বলি। আপনার 3টা ওয়ার্ড মনে রাখবেন। কপাল, 3টা ওয়ার্ড মনে রাখবেন। কপাল, কপাল, কপাল। খাবারের 6টা উপাদান, খাবারের 6টা উপাদানের মধ্যে পানি, খনিজ লবণ আর ভিটামিন, এগুলো সাধারণ উপাদান। এগুলোকে যদি বাদ দিই তাহলে প্রধান উপাদান 3টা। ক ফর কার্বোহাইড্রেট, ক ফর কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। প ফর প্রোটিন, প ফর প্রোটিন। আর ল ফর লিপিড, ল ফর লিপিড। লিপিড মানে হচ্ছে ফ্যাট, স্নেহজাতীয় পদার্থগুলোকে লিপিড বলে। তাহলে কপাল, এভাবে মনে রাখবেন, কপাল। তাহলে কেউ যদি প্রোটিন তৈরি করে, তাহলে বাকিরা হচ্ছে প্রোটিন বাদে বাকি দুটো জিনিস তৈরি করবে। ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি আপনারা এটা বুঝছেন। তাহলে এই হচ্ছে রাইবোজোমের দ্বারা লাগানো থাকলে কি আর না থাকলে কি সেই কথাবার্তাগুলো। আশা করি এগুলো আপনাদের এখন ক্লিয়ার। তাহলে এখন আমরা চলুন সামনে আগাই। আমরা এখন তাহলে আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। হ্যাঁ, আরেকটু অ্যাডভান্স জায়গায় যাবো আমরা। এখন দেখেন তার গঠনগত শ্রেণীবিভাগ আমরা পড়বো। গঠনগত শ্রেণীবিভাগ দেখেন, সিস্টার্নিগুলো কেমন? সিস্টার্নিগুলো অ্যাকচুয়ালি যে এরকম টাইপের, এরকম টাইপের। আর এটাকে যদি আপনি যখন বড় করে দেন, চ্যাপ্টা করে দেন, চ্যাপ্টা করে দেন, তাহলে এই জিনিসটা হয়ে যাবে সিস্টার্নি। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিস্টার্নি। এটাই হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি, সিস্টার্নি। ওকে, সিস্টার্নি কেমন? চ্যাপ্টা থলির নেয়, চ্যাপ্টা থলির নেয়। এবং এর ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকবেই, বা তার থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, এর গায়ে কি লাগানো থাকবে? রাইবোজোমের, এই বেগুন কালার দিয়ে রাইবোজোমের দানা লাগানো থাকবে। অর্থাৎ এগুলো অমসৃণ হবে। এগুলো কেমন হবে? এগুলো কেমন হবে? এগুলা অমসৃণ হবে।
এগুলো অমসৃণ হবে। সিস্টার্নির কথাগুলো আমরা বুঝলাম চ্যাপ্টার থলির মতো, এবং এগুলো অবভিয়াসলি কেমন হবে, এগুলো অমসৃণ হবে। ওকে, এবং তাহলে এরাই প্রোটিন তৈরি করতে পারবে। সিস্টার্নির পরে আমরা কি পড়লাম, সিস্টার্নির পরে আমরা পড়লাম হচ্ছে টিবিউল। সিস্টার্নির পরে আমরা কি পড়লাম, সিস্টার্নির পরে পড়লাম হচ্ছে টিবিউল। তাহলে টিবিউলগুলো দেখতে কেমন স্যার, টিবিউলগুলো দেখতে হচ্ছে এইরকম, এই একটা থেকে একটা এরকম নালীর মতো তৈরি হয়েছে, এরকম মনে হবে দেখলে, এরকম নালীর মতো। এগুলোর নাম হচ্ছে টিবিউল। এগুলোর নাম কি স্যার, এগুলোর নাম স্যার হচ্ছে টিবিউল, টিবিউল, টিউবিউলস, টিউবিউলস, টিউবিউলস। এবং এরা অবশ্যই কেমন হবে, মসৃণ হবে। আর পানির ফোস্কার মতো যেগুলো পড়ে, পানির ফোস্কার মতো যেগুলো পড়ে, যেগুলোর ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকবে, এগুলোর নাম হচ্ছে ভেসিকল। বিভিন্ন রাসায়নিক পদার্থ ধারণ করবে, এগুলোর নাম হবে কি, ভেসিকল। ভেসিকল, ভেসিকলের ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ধারণ করতে পারে, বিভিন্ন রকমের কেমিক্যাল, যা যা দরকার, বিভিন্ন রকমের কেমিক্যাল, সে কেমিক্যাল যে কোনো কেমিক্যালই হইতে পারে, যে কোনো কাজের কেমিক্যাল হইতে পারে, সেগুলা এটার ভিতরে ধারিত থাকবে। এটা হচ্ছে ভেসিকল। তাহলে সিস্টার্নি, টিবিউল, ভেসিকল, সিস্টার্নি, ভেসিকল, টেবিকল, সিস্টার্নি, ভেসিকল এবং টিবিউল। তাহলে এখন আমরা জিনিস দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের ভিতরে জালের মতো ছড়ায় আছে। ওকে, এবং সে একটা জালের মতো ছড়ায় একটা রাস্তার মতো তৈরি করছে। এবং আমরা কি এটা খেয়াল করছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু কোষের ভিতরে কাঠামো তৈরি করে, কোষের একটা স্ট্রাকচার তৈরি করে। স্ট্রাকচার কেমন তৈরি করছে, জাস্ট লুক, তোমাদেরকে দেখে মনে হচ্ছে না কোষের ভিতরে একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে সে? বা আমরা যদি এটার দিকে তাকাই, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে দেখে মনে হচ্ছে না যে একটা স্ট্রাকচারের মতো সে তৈরি করছে? ওকে, একটা স্ট্রাকচার তৈরি করতেও কিন্তু সে হেল্প করবে। ভাইয়া বইয়ে যে লিখলো লিপিড কোনো ফ্যাট নয়, তেল নয়, এটি হচ্ছে স্টেরয়েড, এটা ভুল লিখছে, মানে অর্ধেক লিখছে, পুরোটা লেখা নেই। এটা ভালো করে বুঝতে গেলে কোষ রসায়ন পড়তে হবে। লিপিডের মধ্যে কি কি আছে, তেল, চর্বি, মোম, রাবার, স্টেরয়েড, সবই লিপিডের মধ্যেই পড়ে। ওইখানে বলছে যে এই লিপিড বলতে তেল চর্বির ওই লিপিডকে বোঝায়, স্টেরয়েডকে বুঝাইছে। ঠিক আছে, অঙ্গাণু কিসের প্রোটিন তৈরি করা, অঙ্গাণু কিসের প্রোটিন, বুঝি নাই তোমার প্রথম প্রশ্নটা। ওকে, তাহলে এখন আসো আমরা একটু বয়ে যাই, দেখি কি কি বাদ গেল। পরিণত কোষের সাইটোপ্লাজম যে জালিকা বিন্যাস দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমিক জালিকা বলে। এখানে তুমি চাইলে এই আন্তঃপ্লাজমিক জালিকা এই ওয়ার্ডটা মনে রাখবা, বাংলায় বাংলায় ওয়ার্ডটা জেনে রাখলে তোমার ভালো হবে। পটার এবং আলবার্ট ক্লট, বিজ্ঞানী পটার এবং তার সঙ্গী ক্লট মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটিকে আবিষ্কার করছেন। যদি চাও তাহলে পড়ে নিও, আমি দাগাই দিলাম, শালটাল কিচ্ছু পড়বা না, শালটাল কিচ্ছু পড়বা না। ক্লট এবং পটার যদি পারো পড়ে নিও, অত বেশি প্যারানো আর কিছু নেই, বাট এটা জানতেই হবে। সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি অথবা কোষ ঝিল্লি থেকে এর উৎপত্তি। যখন কোষ ঝিল্লি অনেক পাতলা হয় তখন এগুলাকে সাইটোপ্লাজমীয় ঝিল্লিও বলে, সাইটোপ্লাজমের বাইরের আবরণ, বাট একই কথা, যে কোনো ঝিল্লি থেকে। এখানে একটা কথাই মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে ঝিল্লি। এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঝিল্লি, ঝিল্লি থেকে উৎপত্তি। ওকে, তারপরে কি আছে দেখি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম থাকলে তা অমসৃণ বা দানাদার প্রোটিন ও এনজাইম তৈরি করার কাজ, কারণ এনজাইম নিজেও একটা প্রোটিন। আর রাইবোজোম না থাকলে তাকে অমসৃণ বা অদানাদার লিপিড, হরমোন এবং পাশাপাশি কার্বোহাইড্রেটও সে তৈরি করতে পারে। সংশ্লেষণ মানে হচ্ছে উৎপত্তি, সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা। ভেসিকলে কি রাইবোজোম থাকে না, ভেসিকুলার গায়ে ওইভাবে রাইবোজোম লাগানো থাকে না। ভৌত গঠন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। খেয়াল করো কথাটা, দ্বিস্তরীয় আবরণ, আবার আগের কথাই বলছে। তিন প্রকার হয়, সিস্টার্নি, ভেসিকল অ্যান্ড টিবিউল। সিস্টার্নি অনেকটা চ্যাপ্টা, শাখাহীন, লম্বা, চৌবাচ্চার মতো, এর কোনো শাখা থাকে না কিন্তু। ঠিক আছে, এগুলোর ব্যাস ট্যাস কিচ্ছু পড়বা না, এগুলোর গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে, এই কথাটা পড়বা। যদি রাইবোজোম যুক্ত থাকে তাহলে সেটা দানাদার বা অমসৃণ। এই ব্যাস ট্যাস পড়লে ধরা খাবা, পড়লেই মারা খাবা, এগুলো পড়তেই যাবা না। ভেজিকল এগুলো বর্তুলাকার, ফোস্কার মতো। বর্তুলাকার কোনটাই, যে পানির ফোতার মতো যে আঁকা, এটাকে বর্তুলাকার বলে, ফোস্কার মতো। ঠিক আছে, ব্যাস পড়বা না। টিউবিউল এগুলো নালিকার মতো, এদের শাখা থাকে আবার শাখা নাও থাকতে পারে। খেয়াল করো, সিস্টার্নি কিন্তু কোনো শাখা ছিল না, কিন্তু টিউবিউলের কিন্তু শাখা আছে, যেটা আমি চিত্রের মধ্যে আঁকাইছি। দেখো সিস্টার্নি কোনো শাখা নেই, টিউবিউলের মধ্যে শাখা ছাড়াও আঁকাইছি, শাখা যুক্তও কিন্তু আঁকাইছি। টিউবিউল শাখা যুক্ত হইতে পারে, শাখা ছাড়াও হইতে পারে। ঠিক আছে, শাখা যুক্ত হইতে পারে, শাখা ছাড়াও হইতে পারে। এর গায়ে রাইবোজোম যুক্ত থাকে না বলেই দিছে। এবং ভেসিকুলার গায়েও সাধারণত রাইবোজোম থাকে না, রাইবোজোম যুক্ত থাকে না।
এখান থেকে ব্যাস ট্যাস এগুলা পড়তে যাবা না, ঠিক আছে? একজন বারবার একটা প্রশ্ন করতেছে মাইক্রোসোম কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো পাগল হওয়ার কিছু নাই, দাঁড়াও। তাহলে এই হচ্ছে চিত্র, আমরা এই চিত্রটা আঁকাইছি, এই চিত্র দরকার নেই, আমি যে চিত্র আঁকাইতেছি ওটাই পড়বা। রাসায়নিক গঠন, এখন দেখো এই রাসায়নিক গঠনগুলা সব জায়গায় গুরুত্বপূর্ণ না, যেটুকু দরকার আমি এটুকু তোমাদের বলে দিচ্ছি। এটা প্রোটিন দিয়ে তৈরি এবং লিপিড দিয়ে তৈরি, অবভিয়াসলি এগুলো দিয়ে তৈরি হবে, পার্সেন্টেজ পারলে পড়ে নিও। 15 ধরনের এনজাইম পাওয়া যায়, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 15 ধরনের এনজাইম পাওয়া যায়, এই কথাটা ভালো করে পড়বা। 15 ধরনের এনজাইম, যে এনজাইমগুলো কি কি? এটিপি এস এনজাইম, যে এটিপি ভাগে, গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইম, যে গ্লুকোজ 6 ফসফেটেস, যে গ্লুকোজের সাথে এটিপির বিক্রিয়া করাইতে পারে। আপাতত নাম পড়ে নাও, পরে এগুলো আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে? তারপর দেখো অমসৃণ জালিকাতে আরএনএ এবং গ্লাইঅক্সিজম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। অমসৃণ জালিকাতে আরএনএও থাকতে পারে, যেহেতু প্রোটিন আছে তাহলে আরএনএ থাকবে। এটা আমরা বুঝবো কখন? যখন আমরা রাইবোজোম পড়বো তখন। রাইবোজোম থাকলে তার কাছে আরএনএ আসবেই প্রোটিন তৈরি করার জন্য। পড়াইছিলাম মনে হয় একবার, মনে আছে কি? যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সে আরএনএ রাইবোজোমের কাছে আসে, মনে কি আছে? একটু মনে করো তো, একটু মনে করো তো, পড়াইছিলাম যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সে আরএনএ বের হয়ে রাইবোজোমের কাছে আসে, এসে বলে নাও এবার তুমি প্রোটিন তৈরি করো। মনে আছে কি? তাহলে অমসৃণের গায়ে যেহেতু কি আছে, অমসৃণের গায়ে যেহেতু রাইবোজোম আছে, তাহলে রাইবোজোম থেকে তার কাছে আরএনএ তো আসবেই। আর গ্লাইঅক্সিজম এখন আমরা পড়ি নাই, এই জন্য আপাতত বাদ রাখি আমরা। গ্লাইঅক্সিজম কি, এটা আমরা পরে পড়বো, তাহলে এটা একটু দাগায় রাখি জাস্ট, ঠিক আছে? গ্লাইঅক্সিজম আমরা পরে পড়বো। গ্লাইঅক্সিজম একটা অণু, একটা অঙ্গাণু, এটা মনে রাখো, ঠিক আছে? এই যে দেখো একজন বাবা যে শুনতেছিল মাইক্রোসোম কি, অমসৃণ রেটিকুলামের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোসোম বলে। অমসৃণ রেটিকুলামের গায়ে, রেটিকুলাম যখন বিচ্ছিন্ন হয়ে যায় একটা থেকে আরেকটা, তখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়, ওগুলোকে মাইক্রোসোম বলে। আর মাইক্রোসোম রাইবোজোমের আরেক নাম। অমসৃণ রেটিকুলামের গায়ে কি রাইবোজোম আছে না? বলো আছে কি না? ইয়েস অর নো? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ কেন হয়েছে? রাইবোজোম লাগানো তাই দানাদার হয়েছে। সেগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এগুলোকে মাইক্রোসোম বলবে। মাইক্রো মানে ক্ষুদ্র, ঠিক? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ দেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, প্রথমত সে হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করছে, স্ট্রাকচার তৈরি করছে। প্রোটিন তৈরি হইতেছে অমসৃণ, তাই মসৃণ থেকে লিপিড তৈরি হবে, হরমোন তৈরি হবে, এই যে গ্লাইকোজেন, গ্লাইকোজেন মানে শর্করা তৈরি হবে। ভিটামিন স্টেরয়েডও তৈরি হইতে পারে, স্টেরয়েডও একটা ফ্যাট জাতীয় পদার্থ, ভিটামিনও ওইভাবে তৈরি। লিপিড এবং প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। লিপিড এবং প্রোটিনের অন্তবাহক, এই কথাটা আমি আসবো, ঠিক আছে? তারপরে কোষ প্রাচীরের সেলুলোজ তৈরি করে, মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কথা কিন্তু আমরা বুঝলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তু থেকে যে ভেসিকল আসে, এগুলো থেকে কোষ প্রাচীর তৈরি হয়। রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করে, যে কথাটা আমরা একটু আগে দেখছি, তার গায়ে রাইবোজোম গ্লাইঅক্সিজম আছে। তারপরে রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা রাখে। রাইবোজোমের ভিতরে যে প্রোটিন তৈরি হয় এগুলোকে সে কি করতে পারে? পরিবহন করতে পারে। এখন আমরা এই কথাগুলোর দিকে একটু আসি, খেয়াল করো। এর প্রথম যে কাজ, সেই কাজটা কি? সে হচ্ছে কাঠামো হিসেবে কাজ করছে। কাঠামো, কাঠামো মানে কি? সে একটা স্ট্রাকচার তৈরি করছে। সেটা কি তৈরি করছে? সে একটা স্ট্রাকচার তৈরি করছে কোষের ভিতরে, প্রথম গুরুত্বপূর্ণ কাজ, সেটা স্ট্রাকচার তৈরি করে দিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি? সে হচ্ছে লিপিড। লিপিড মানে কি? ফ্যাট জাতীয় পদার্থ। লিপিড এবং প্রোটিনের, লিপিড এবং প্রোটিনের অন্তবাহক। লিপিড এবং প্রোটিনের অন্তবাহক, এই কথাটার মানে কি? খেয়াল করো, এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সিস্টার্নি, এই হচ্ছে সিস্টার্নি, একসাথে অনেকগুলো সিস্টার্নি ধরে এভাবে আছে। তারপরে পাশাপাশি কিছু টিউবিউলও আছে, যেরকম টিউবিউলও আছে, শাখাযুক্ত টিউবিউলও আছে। এভাবে করে কোষের এক প্রান্ত থেকে এক প্রান্তে চলে গেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো। ওকে, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যেগুলো হচ্ছে অমসৃণ, সেগুলো কি তৈরি করে? অমসৃণগুলো প্রোটিন তৈরি করে। যে অমসৃণ যেগুলো, ধরো এই কয়টা হচ্ছে অমসৃণ, এগুলো হচ্ছে অমসৃণ, হচ্ছে অমসৃণ। অমসৃণ কি করবে? প্রোটিন তৈরি করবে। অমসৃণ থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিন থেকে আমি কি কালার দিই? চলো আমরা এই গ্রিন কালার দিই প্রোটিনটাকে। এই হচ্ছে প্রোটিন তৈরি করলো। আর মসৃণগুলো কি তৈরি করলো? লিপিড তৈরি করলো। প্রোটিন তৈরি করলো, লিপিড তৈরি করলো। এখন এইগুলা, এই প্রোটিন আর লিপিড যে তৈরি হয়েছে, এইগুলা এন্ডোপ্লাজমিকের মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় কোষের বিভিন্ন জায়গায় এরকম পরিবহন হতে থাকবে। এক জায়গা থেকে এক জায়গায় কোষের বিভিন্ন জায়গায় কি হতে থাকবে? পরিবহন হতে থাকবে। এই জন্য এটাকে বলছে লিপিড ও প্রোটিনের অন্তবাহক। অন্ত মানে কি? ভিতরে, আর বাহক মানে কি? পরিবহন। কোষের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করবে।
স্ট্রাকচারের বিষয়টা ক্লিয়ারলি বুঝে না। আরে বাবা রে, এটা দিয়ে কোষ তৈরি হয়েছে, সহজ কথায় কোষের ভিতরে কঙ্কাল তৈরি হয়েছে, শেষ। কোষ কঙ্কাল যেরকম ভিতরে স্ট্রাকচার তৈরি করে, এরকম এটাও স্ট্রাকচার তৈরি করতে পারছে। সহজ সহজ জিনিস তোমরা বোঝো না, তখন খুব খুব কষ্ট লাগে। মানে স্ট্রাকচার তৈরি করছে মানে কি, কোষের ভিতরে গঠন তৈরি করছে, কোষের একটা স্ট্রাকচার তৈরি করছে। তোমার দেহ কেমনভাবে তৈরি সেরকম একটা স্ট্রাকচার তৈরি করছে। লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক ব্যাপারটা বুঝলাম, যে তোমার দেহের ভিতরে যে লিপিডের প্রোটিন যে তৈরি হচ্ছে, এগুলোকে সে বহন করতেছে, এক জায়গা থেকে এক জায়গায় কি করতেছে, বহন তৈরি করতেছে, বহন করতেছে। তাহলে কাঠামো তৈরি করলো, লিপিড এবং প্রোটিনের অন্তর্বাহক তৈরি করলো। তারপর আর কি, হরমোন, গ্লাইকোজেন, এগুলো তো বললামই, অন্তর্বাহকও বললাম। কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, আর প্রোটিন, রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহনে ভূমিকা পালন করে। দেখো এই যে রাইবোজোম যে প্রোটিন তৈরি করলো, সে প্রোটিন সে পরিবহন করলো, তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহন করে, এটাও একই কথা, এই যে প্রোটিনের মধ্যে একই কথা। রাইবোজোমে, এটা আমরা সামনে আরেকটু ভালো করে দেখব গোলজি বস্তু পড়ার সময়। উৎপন্ন, রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহন করছে সে। তারপরে আর কি করছে সে, দেখো তো, রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহন করছে, তারপরে সে আর কি করছে, সে কোষ প্রাচীর তৈরি করতে হেল্প করছে। কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, কোষ প্রাচীর গঠন করতে সে সাহায্য করছে, কোষ প্রাচীর তৈরি করতে সে হেল্প করছে। গোলজি বস্তু যেরকম কোষ প্রাচীর তৈরি করতে হেল্প করে, সেও কি করছে, কোষ প্রাচীর তৈরি করতে হেল্প করছে। তারপরে অমসৃণ থেকে কি তৈরি হয়েছে, অমসৃণ থেকে প্রোটিন তৈরি হয়েছে, এটা আমরা বারবার বলতেছি একটা কথা। আর মসৃণ যেগুলা, সেই মসৃণ থেকে কি তৈরি হয়েছে, মসৃণ থেকে লিপিড তৈরি হয়েছে, হরমোন তৈরি হয়েছে, লিপিড তৈরি হয়েছে, হরমোন তৈরি হয়েছে, গ্লাইকোজেন, একটা শর্করার নাম, গ্লাইকোজেন তৈরি হয়েছে, ভিটামিন তৈরি হয়েছে, এটসেট্রা তৈরি হয়েছে। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এগুলো মুখস্থ করতেই হবে। তাহলে এখন আমরা একটু দেখি, এখানে যা আছে পুরোটাই আসলে মুখস্থের জিনিস, মেমোরাইজ কোনগুলো কোনগুলো আমি একটু বলে দিচ্ছি। এই যে কোথা থেকে উৎপত্তি, এটা মুখস্থ করবা, লাগানো থাকলে কি আর না লাগলে থাকলে কি, এটা মুখস্থ করবা, এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ। এই যে সিরিয়ালটা মুখস্থ করবা, কার থেকে কে তৈরি হয়েছে, সিরিয়াল মুখস্থ করবা। এই চিত্র, এটা কনসেপ্ট, চিত্র হচ্ছে কনসেপ্ট, চিত্র হচ্ছে কনসেপ্ট। তারপর হচ্ছে এইখানে যা আছে পুরোটা মুখস্থ, পুরোটা মুখস্থ, মেমোরাইজ, এখানে যা আছে পুরোটা মুখস্থ। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এটা হচ্ছে নলেজ, KNOWLEDGE, নলেজ মানে হচ্ছে সিকিউতে থাকবে। নলেজ মানে কি, এটা সিকিউতে থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এটা সিকিউতে থাকবে। ঠিক আছে, এটা কোথায় থাকবে, সিকিউতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ, এবার আসি আমরা গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ, এবার আসি গোলজি বস্তু। গোলজি বস্তুর নামটাও জানতে হবে, বিজ্ঞানীর নাম ক্যামেলিও গোলগি, ক্যামেলিও গোলগি, ক্যামেলিও গোলগির আবিষ্কারক। দেখো গোলজি বস্তু, গোলগি বডি, গোলগি বডি, ইংলিশ নাম কি, গোলগি বডি, গোলগি তার নাম অনুসারে। আর বডি, বডি মানে কি, বডি মানে হচ্ছে বস্তু বা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো কিছু, কোষের ভিতরে কোনো কিছু পাইছে, এই জন্য নাম হয়েছে গোলগি বডি। গোলগি বডির উৎপত্তি কোন জায়গা থেকে, স্যার এসসিএস এর বইয়ে যে দেওয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার, তিন প্রকারই তো দেখালাম, সিস্টেমিক ভেসিকুলার টিবিউল, চিত্র সহ পরীক্ষা আসবে। হ্যাঁ ভাইয়া, যেটুকু দাগাই দিবেন সেখান থেকেই ও তো ছোট ও বড় প্রশ্ন আসবে। হ্যাঁ দেখো, অ্যান্ড গোলজি বস্তু ক্যামিলো গোলগির আবিষ্কারক, ক্যামিলো গোলগি আবিষ্কারক, ওনার নামটা লাগবে। এখন চলো আমরা আবার একটু দেখি, আবার একটা কোষ আঁকাবো আমরা। এখানে ঝিল্লি আর ডাবল করবো না, ঝিল্লি ডাবল করলে ঝামেলা হয় বাবার আগাইতে। তাহলে এই হচ্ছে কোষের ঝিল্লি, এর ভিতরে আমরা নিউক্লিয়াস দিয়ে দিলাম, এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস দিয়ে দিলাম, এই হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওলাস। তার চারিদিকে আমরা কি দিয়ে দিছিলাম, অনেক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিছিলাম। এখন আমরা জানছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের, অমসৃণ আর মসৃণ। ওই মসৃণ থেকে তৈরি হবে গোলজি বস্তু। এবং কেমনে তৈরি হবে দেখো, এই যে আমি শুধু গোলজি বস্তু আঁকাচ্ছি, হ্যাঁ একটু দূরে আঁকাচ্ছি,
কারণ কাছাকাছি কি আছে, কাছাকাছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এই এটা কি, এটা একটু সুন্দর করে দিই। এই হচ্ছে গোলজি বস্তু। দেখো খেয়াল করে একদম কোষের মানে এমন জায়গা থেকে শুরু হয়েছে এবং কর্নার পর্যন্ত চলে গেছে, একটু কাছাকাছি এনে দিয়ে এগুলোকে। এবং এখানে তুমি দুই রকমের স্ট্রাকচার কি মানে তিন রকমের স্ট্রাকচার দেখতে পারছো, একটা একটু এদিকে মুভ করা, একটা একটু এদিকে মুভ করা, এটাই গোলজি বস্তু। এই গোলজি বস্তুর মধ্যে আবার এখান থেকে ছোট ছোট ভেসিকুলার মতো তৈরি হয়, এখান থেকে কি তৈরি হয়, ভেসিকুলার মতো তৈরি হয়, এবং আবার ছোট 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 দানার মতো আছে, ছোট ছোট দানার মতো আছে। এবং এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে। তো চলো আমরা গোলজি বস্তুতে আগে একটু চলে যাই, আগে একটু দেখে আসি গোলজি বস্তুর মধ্যে কি কি লিখছে। গোলজি বস্তুর মধ্যে কি কি লিখছে আগে একটু দেখে আসি চলো। আরে এখানে অনেকে অনেক কিছু বোঝে না গোলজি বস্তুর মধ্যে, আমি সেটা চেষ্টা করবো তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। দেখো স্টিল যেটা যেটা খাঁটি কথা সেটা হচ্ছে এটাও দ্বিস্তরী ঝিল্লি দিয়ে তৈরি। ভাই দ্বিস্তরী ঝিল্লি দিয়ে কেন তৈরি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই যদি সে তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি দ্বিস্তরী হয় তাহলে সেও দ্বিস্তরী হবে। বেসিক কমন সেন্স। ওকে, কীরকম দেখতে দরকার নাই, সাইটোপ্লাজমিক অঙ্গনের নাম গোলজি বস্তুরও দরকার নাই, অনেক রকমের আকার হয় এটা দরকার নাই, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এই কথাটা চাইলে পড়ে নিও। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এই কথাটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো ইটালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামেলিও গোলগি, দেখো পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ এটা দেখতে পান, পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ এটা দেখতে পান। স্নায়ুকোষে কেন দেখতে পান? কারণ স্নায়ুকোষ একটার সাথে একটা লিঙ্ক থাকে, কানেক্ট থাকে, এবং গোলজি বস্তু এবং কানেক্টিভিটি তৈরি করছে, এই জন্য উনি এখানে এটা ভালো করে পাইছেন, বাট এটা দরকার নেই আপাতত। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠন গবেষণার জন্য ক্যামিলো গোলকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার নাই, ধারণা দেওয়ার দরকার নাই। এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তু সৃষ্টি, এটা আমি কিন্তু একটু আগে লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা জানতে হবে। এদেরকে ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া নামে অভিহিত করা হয়। এই তিনটা নামের মিনিং কি আমি তোমাদের বলবো। ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া, এগুলোর নাম কি আমি তোমাদের একটু পরে আমি বলবো, টেনশনের কিছু নাই। ওকে, প্রাণী কোষে এরা বিদ্যমান, প্রাণী কোষে থেকে তুমি পাবাই, উদ্ভিদ কোষেও মাঝে মাঝে পাবা। ঠিক আছে, গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে, কেন বলে এটা আমরা দেখবো। ঠিক আছে, তারপরে গোলজি বস্তু তিন ধরনের গঠন উপাদান দিয়ে তৈরি, চ্যাপ্টা থলির মতো সিস্টার্নি, তারপরে ভেজিকল, দাঁড়াও একটু অপর পেজে চলে যাও, আমি দাগাই দিই আগে। এর 60% প্রোটিন, 40% লিপিড থাকে, এগুলো আগের মতোই, এগুলো সেম। ওকে, এনজাইমগুলো যে এডিপিএস, এটিপিএস, এনএডিপিস, এগুলো আগের মতোই, আগের এনজাইমগুলো, এগুলো দাগাও। এখানে তিন রকমের হইতে পারে, সিস্টার্নি, ভেজিকল এবং ভ্যাকিউল। এখানে টিবিউল নাই, এখানে ভেজিকল আর ভ্যাকিউল আসে। ভ্যাকিউল বড় বড় গহ্বরগুলোকে ভ্যাকিউল বলে, ছোট ছোট ভেজিকলগুলোকে গহ্বর বলে, যেটা আগেও ছিল। ঠিক আছে, তাহলে এই যে কথা, এখন মাঝখানে কিছু বড় লাইন আছে, মাঝখানে কিছু বড় লাইন আছে, যে এই যে এই লাইনগুলা, এই লাইনগুলা, এই লাইনগুলা, এই লাইনগুলো আমরা একটু পরে দেখবো। এখন আসো আগে আমরা এইখানে আসি, এই এই জায়গাটি একটু আমরা দেখি আগে আমরা, যে কোষের ট্রাফিক পুলিশ, ইডিওসোম, ডিকটায়োসোম, লাইপোকন্ড্রিয়া। হ্যাঁ, এই ইডিওসোম, ডিকটায়োসোম আর লাইপোকন্ড্রিয়া মানে কি, এইগুলো একটু আমরা দেখবো। ওকে, জাস্ট এ মিনিট। একটা মিনিট।
আসো। আচ্ছা দেখো এখানে চলে আসি আমরা, তাহলে গোলজি বস্তুটাকে আমরা এখন আবার আঁকাবো। দেখো গোলজি বস্তুগুলা, উদ্ভিদ কোষের গোলজি বস্তুগুলা কেমন হয়। প্রথমে আমরা আসি ডিকটায়োসোম শব্দের অর্থ কি। ডিকটায়োসোম, ডিকটায়োসোম, সোম মানে দেহ, সোমা মানে দেহ বা দেহ কোষ, বা বেসিক্যালি এখানে কোষ বোঝাইছে। আর ডিকটায়ন, ডিকটায়ন শব্দের অর্থ হচ্ছে জাল, জাল। সোম মানে হচ্ছে দেহ বা কোষ বা দেহ কোষ, আর ডিকটায়ন মানে হচ্ছে জাল। এটা কি আসলে উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের গোলজি, উদ্ভিদ কোষের গোলজি বস্তু জালের মতো ছড়ানো থাকে, জালের মতন ছড়ানো, জালের মতন ছড়ানো। এখন জালের মতন ছড়ানো শুনে আমাদের কার স্ট্রাকচারটা মনে পড়তেছে একটু বলেন তো। জালের মতো ছড়ানো শুনে আমাদের কার স্ট্রাকচারটা মাথায় আসতেছে একটু মাথা কাটা একটু বলেন তো। জালের মতো ছড়ানো কার স্ট্রাকচার? ইয়েস, ইয়ার। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো করে গোলজি বস্তুটা ছড়াই থাকে, অথবা এটার নাম হয় ডিকটায়োসোম। ডিকটায়ন মানে জাল, আর সোম মানে দেহ মানে কোষ। ওকে, তাহলে ইডিওসোম, ডিকটায়োসোম দেখলাম। এবার আসি, এবার নতুন, এবার আরেকটা ওয়ার্ড, তার নাম গোলজি বস্তু আরেকটা নাম হচ্ছে ইডিওসোম। ইডিওসোম, ইডিওসোম। এখন এই ইডিওসোমকে আমরা মজা করে বলি ইডিওট। ইডিওসোমকে আমরা মজা করে কি বলি? ইডিওট। হ্যাঁ ইডিওট মজা করে বলি আর কি। হ্যাঁ, আর ইডিওট কে? শুক্রাণু ইডিওট না ডিম্বাণু ইডিওট? কি মনে হয় কে ইডিওট? শুক্রাণু ইডিওট না ডিম্বাণু ইডিওট? ডিম্বাণু এক জায়গায় বসে থাকে, দেখো ডিম্বাণু এক জায়গায় বসে থাকে, ঠিক আছে। আর তারে ধরার জন্যে, তারে ধরার জন্যে এই যে এক কে, এক শুক্রাণু, তাকে ধরার জন্য ছুটে বেড়ায়। তাহলে এখানে তো ইডিওট কার হওয়া উচিত? ইডিওট হওয়া উচিত হচ্ছে শুক্রাণুর, ইডিওট হওয়া উচিত। তাহলে শুক্রাণুর ইডিওট। এবং শুক্রাণুর যে মাথার দিকে, শুক্রাণুর যে মাথার দিকে, শুক্রাণুর এই মাথার দিকে একটা গোলজি বস্তু থাকে। শুক্রাণুর মাথার দিকে একটা গোলজি বস্তু থাকে, যেই গোলজি বস্তুর নাম হচ্ছে কি অ্যাক্রোসোম। মাথার মধ্যে থাকে এরকম, মাথার মধ্যে থাকে, এর নাম হচ্ছে অ্যাক্রোসোম। শুক্রাণুর মাথায় যে গোলজি বস্তু থাকে এর নাম হচ্ছে অ্যাক্রোসোম। শুক্রাণুর মাথায় যে গোলজি বস্তু থাকে তার নাম হচ্ছে অ্যাক্রোসোম। সোম মানে দেহ, আর অ্যাক্রো মানে হচ্ছে, অ্যাক্রো মানে হচ্ছে শীর্ষ, অ্যাক্রো মানে শীর্ষ মাথার দিকে, অ্যাক্রোসোম। তাহলে এই অ্যাক্রোসোমটা অ্যাকচুয়ালি গোলজি বস্তু, এবং এটা কার থাকে? ইডিওটের থাকে, মানে এটা কার থাকে? শুক্রাণুর থাকে। তাহলে ইডিওজোম অ্যাকচুয়ালি কি? ইডিওজোম হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রাণুর, শুক্রাণুর মস্তকের শীর্ষে থাকা, শুক্রাণুর মস্তকের শীর্ষে থাকা গোলজি বস্তু, গোলগি বডি। তাহলে গোলগি বডি, এমন একটা গোলগি বডি, এমন একটা গোলগি বডি যার অবস্থানটা কোথায়? এমন একটা গোলগি বডি যার অবস্থান শুক্রাণুর মস্তকের শীর্ষে। এমন একটা গোলগি বস্তু যার অবস্থান কই? শুক্রাণুর মস্তকের শীর্ষে থাকা। শুক্রাণুর মস্তকের শীর্ষে থাকা যে গোলজি বস্তু তার নাম হচ্ছে কি? ইডিওসোম। ওকে, এইবার আসি আমরা আরেকটা টপিকে, যার নাম, আচ্ছা এটাকে সবগুলোকে হলুদ করে দিই, পুরোটাকে হলুদ করে দিই, তাহলে একসাথে মিল থাকবে। আর এটাকে হলুদ না করে এটাকে আমরা লাল করে দিই। ওকে, তাহলে ডিকটায়োসোম দেখলাম, ইডিওসোম দেখলাম। এবার জানবো আমরা ডিকটায়োসোম, ইডিওসোম, আর এটা কি ছিল? লাইপোকন্ড্রিয়া। এটা ছিল লাইপোকন্ড্রিয়া, এটা আরো সহজ। লাইপোকন্ড্রিয়া, এটাকে অনেকে মাইটোকন্ড্রিয়ার সাথে প্যাচ লাগায়। কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন মানে হচ্ছে, কন্ড্রিয়ন মানে হচ্ছে সুতাকার কিছু, সুতাকার কোনো গঠন, সুতার মতো গঠন। গোলজি বস্তু দেখতে কিসের মতো? সুতার মতো, ঠিক আছে। সুতাকার কোনো গঠন, সুতাকার, সুতাকার কোনো গঠন। আর লাইপো ইজ কামিং ফ্রম, বলো লাইপো শব্দটা শুনতে কার মতো? কপাল, মনে করো কপাল, কপাল বলতে কি বুঝেছিলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। লাইপো শব্দটা শুনতে কার মতো? লাইপো শব্দটা শুনতে কার মতো? লিপিডের মতো, ইয়েস লিপিড। যখন গোলজি বস্তু লিপিড ধারণ করবে, যখন গোলজি বস্তু লিপিড ধারণ করবে তখন তার নাম হবে লাইপোকন্ড্রিয়া। তাহলে লিপিড ধারণকারী, লিপিড ধারণকারী গোলজি বস্তু, লিপিড ধারণকারী গোলজি বস্তুকে আমরা বলছি লাইপোকন্ড্রিয়া।
ইডিওসম বলছে ইডিয়ট, গোলজি বস্তু শুক্রাণুর মাথায় যে থাকে, আর ডিকটায়োসম বলছে ডিকটায়ন চালের মতো সরায় থাকে, ঠিক আছে? তাহলে এদেরকে বলছে, অর্থাৎ অমসিন অ্যান্টিবসিন এদেরকে ডিকটায়োসম নামে অভিহিত করা হয়, প্রায় সব পানি কোষে এদের বিদ্যমান, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথাবার্তা। তাহলে এই হচ্ছে গোলজি বস্তুর প্রাথমিক দিকের কথাবার্তা। এখন একে কোষের ট্রাফিক পুলিশ বলছে। এখন কোষের ট্রাফিক পুলিশ বলছে, এই কথার দিকে একটু আমরা চলে আসি, কেন আমাদেরকে ট্রাফিক পুলিশ বলছে। খেয়াল করো, আমরা এই অ্যানিমেশনটা আবার একটু দেখি, গোলজি বস্তুর এই অ্যানিমেশনটা আবার একটু দেখি। দেখো, এই জায়গায় নিউক্লিয়াস আছে, এই জায়গায় নিউক্লিয়াস, তারপরে এন্ডোপ্লাজমিক জেলিকা, তারপরে হচ্ছে গোলজি বস্তু, আর এইদিকে হচ্ছে কোষঝিল্লি। দেখো কি সুন্দর, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা ভেসিকলের মতো বের হয়ে টপ 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 করে একদিক থেকে একদিকে যাচ্ছে। এগুলোকে সিক্রেটরি ভেসিকল বলা হয়, সিক্রেটরি ভেসিকল। ভেসিকল মানে থলি, আর সিক্রেশন মানে ক্ষরণ, ক্ষরণকারী থলি, যেগুলো কিছু ক্ষরণ করে। ক্ষরণ মানে কি? নিঃসরণ, বের করে। সিক্রেটরি ভেসিকল, এভাবে করে একটা থেকে একটা, একটা থেকে একটা, এভাবে করে কি হচ্ছে? বের হচ্ছে। এই জিনিসটা এখন আমাদের সুন্দর করে বুঝতে হবে যে আসলে কিভাবে কি কার থেকে কই বের হচ্ছে। লুক, এই যে গোলজি বস্তু, খেয়াল করো, এই গোলজি বস্তুটা নিউক্লিয়াসের কাছাকাছি এবং এটা এরকম বেঁকে আছে, দেখো নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে, দেখে কি বোঝা যাচ্ছে? খেয়াল করো তো, এই যে এটা একটু নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে না, দেখো তো নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে। তবে এটা কারো দিকে মুখ করে না, একদম সোজা আছে। এটা কার দিকে মুখ করে আছে? কোষঝিল্লির দিকে মুখ করে আছে, তাই না? তাহলে আমরা কি বুঝতেছি যে একটা বস্তুকে এইখান থেকে নিয়ে এন্ডোপ্লাজমে ইউগ্লাম এঁকে দিবে, সে এঁকে দিবে, এ তাকে দিবে, সে বের করে দিবে কোষ থেকে। দ্যাটস কল ট্রাফিকিং। ট্রাফিকিং মানে কি? পাচার করা, মানে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করা। দ্যাটস ট্রাফিকিং। এই ট্রাফিকিং করার কাজটা, সরি, হচ্ছে না রে, এই যে ট্রাফিকিং করছে, এই ট্রাফিকিং করার কাজটা কে করছে? গোলজি বস্তু। আমরা চললাম গোলজি বস্তুকে আমরা আরেকটা কাজ দেখাই। একটা গোলজি বস্তু এইরকম নিউক্লিয়াসের কাছাকাছি, তার থেকে এই যে এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি, এগুলোর নাম কি? সিস্টার্নি। আরেকটা একদম লম্বালম্বি, এগুলো সিস্টার্নি। আরেকটা একটু বেঁকে বুঝাচ্ছে সে এইদিকে মুখ করে আছে, সে এইদিকে মুখ করে আছে, মুখ করে আছে। তো এদের মুখগুলো দেখো, এ কোন দিকে মুখ করে আছে? নিউক্লিয়াসের দিকে মুখ করে আছে। এই জন্য এগুলাকে বলা হয় সিস ফেস। সিস ফেস। সিস, সিস মানে কি? কেন্দ্রের দিকে মুখ করে আছে। আর ট্রান্স মানে কি? বাইরে। ট্রান্স মানে বিপরীত। দেখো একটা কথা কি, সিস, সিস মানে ধরে নাও সেন্টার বা মধ্য, সেন্টার বা মধ্য। একটা হচ্ছে ট্রান্স, ট্রান্স, ট্রান্স মানে হচ্ছে বিপরীত, ট্রান্স মানে হচ্ছে কি? বিপরীত, বিপরীত মানে উল্টা। তাহলে এটা হচ্ছে সিস ফেস, তাহলে এটা হবে ট্রান্স ফেস, এটা হবে কি? ট্রান্স ফেস। তাহলে একটা হচ্ছে সিস ফেস, আর একটা হচ্ছে ট্রান্স ফেস। সিস ফেস, ট্রান্স ফেস। সিস মানে মধ্য, ট্রান্স মানে বিপরীত। সিস মানে মধ্য, ট্রান্স মানে বিপরীত। সিস ফেস, ট্রান্স ফেস। একটা সিস কেন্দ্রের দিকে মুখ করেছে, এটা ফেস, ট্রান্স ফেস। এই দেখো, দেখো এগুলোকে লিখছে সিস ফেস, সিস ফেস, এটাকে ট্রান্স ফেস, এগুলোকে বলছে ট্রান্স ফেস। দেখো এগুলো দেখো মুখ করে আছে কোন দিকে? থুলিটা এইদিকে মুখ করে আছে। আর এই থুলিটাকে দেখো কোন দিকে মুখ করে আছে? এইদিকে মুখ করে আছে। এটা আলো ভালো বুঝতে পারবে এখান থেকে। খেয়াল করো, এটাকে আমি পুরোপুরি ফেরত নিয়ে আসি, পুরোপুরি ফেরত নিয়ে আসি। দেখো এটুকু হচ্ছে গোলজি বস্তু, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো তো, তাহলে এইটা কি হবে? সিস ফেস, এটা মিড, আর এটা হচ্ছে কি? ট্রান্স ফেস। কারণ এটা কোন দিকে মুখ করে আছে? বাইরের দিকে। আর এগুলা কোন দিকে মুখ করে আছে? খেয়াল করো তো, এগুলা কোন দিকে মুখ করে আছে? ভিতরের দিকে মুখ করে আছে। তাহলে সিস ফেস, ট্রান্স ফেস, সিস ফেস, ট্রান্স ফেস, ট্রান্স ফেস বাইরের দিকে। তাহলে এখন খেয়াল করো, যেই সিস ফেসগুলা, এই যে এইগুলা থেকে সিস্টার্নি না, এগুলো কি সিস্টার্নি? এগুলো কি সিস্টার্নি? তাহলে এগুলোকে কি সিস্টার্নি বলবো? সিস সিস্টার্নি, সিস সিস্টার্নি, সিস সিস্টার্নি। তেমনি এগুলো বাইরের দিকে আছে, এগুলো সিস্টার্নি। এগুলোকে কি সিস্টার্নি বলবো? এগুলো কি সিস্টার্নি বলবো? ট্রান্স সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি, সিস সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি। আর সে মাঝখানে আছে, তার নাম হবে মিডিয়াল সিস্টার্নি। মিডিয়াল মাঝের, মিডিয়াল সিস্টার্নি, তার নাম মিডিয়াল সিস্টার্নি।
তাহলে কোন দিকে মুখ করে আছে সেই হিসাবে সিস ফেস ট্রান্স ফেস। কোন দিকে সিস্টারনি, সিসের সিস্টারনি সিস সিস্টারনি, মাঝখানের সিস্টারনি মিডিয়াল সিস্টারনি, বাইরের সিস্টারনি ট্রান্স সিস্টারনি। আমার কথা বুঝছো কিনা বলো, আমার কথা বুঝছো কিনা বলো। এখন দেখো একটা বস্তু ধরো তৈরি হয়েছে, একটা প্রোটিন ধরো তৈরি হয়েছে, ধরো একটা প্রোটিন, নীল কালার দিয়ে প্রোটিন দিলাম, একটা প্রোটিন, এটা ধরো একটা প্রোটিন তৈরি হয়েছে, বেশি বড় হয়ে গেছে, একটা প্রোটিন তৈরি হয়েছে। এই প্রোটিনটা ধরো এখানে আছে, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে। সে প্রথমে সিস সিস্টেমে যাবে, তারপর এখান থেকে ভেসিকুলার মাধ্যমে এখানে যাবে, তারপরে মিডিয়ালে আসবে, মিডিয়াল থেকে ট্রান্সে আসবে, ট্রান্সে সে এখানে আসবে এবং এইদিকে আসবে, এভাবে করে কোষ ঝিল্লি পর্যন্ত চলে আসবে। আসার পরে যে ঘটনাটা ঘটবে এটা খুবই মজার ঘটনা। আসার পরে যে ঘটনা ঘটবে এটা খুবই মজার। আসার পরে কি ঘটবে, আসার পরে কোষ ঝিল্লির এই জায়গায় একটা এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, গহ্বরের মতো একটা স্ট্রাকচার তৈরি হবে, এবং ওই যে প্রোটিনটা এখানে আসছিল, এই যে এভাবে ঘুরে ঘুরে এই পর্যন্ত যে আসছে, এ পর্যন্ত আসছে, সেটা এই যে এই কোষ ঝিল্লি হয়ে এটা বের হয়ে চলে আসবে। আবার দেখো একটা প্রোটিন তৈরি হয়েছে, কোথা থেকে তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে। অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোসোম আছে, সেখান থেকে একটা প্রোটিন তৈরি হয়েছে। সিস থেকে মিডিয়াল, মিডিয়াল থেকে ট্রান্স, ট্রান্স থেকে কোষঝিল্লি কাছাকাছি এসে কোষঝিল্লি থেকে বের হয়ে চলে আসবে। দেখে কি মনে হবে, কোষঝিল্লি থেকে একটা প্রোটিন কি হচ্ছে বলো তো, এই শব্দটাকে কি বলবো? কোষঝিল্লি থেকে একটা প্রোটিন কি হচ্ছে, কি বলবো শব্দটাকে বলো? কোষঝিল্লি থেকে একটা প্রোটিন কি হচ্ছে, শব্দটাকে কি নামে ডাকা উচিত? কুইকলি বলো। ধরো এই আরেকটা প্রোটিন, এটা কি ঘটবে, এভাবে করে বের হয়ে যাবে। কি হচ্ছে দেখো খেয়াল করে, এই যে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে, প্রোটিনটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে, এভাবে করে বের হয়ে চলে যাবে। পাচার হচ্ছে, হ্যাঁ বলতে পারো ট্রান্সফার হচ্ছে। এটাকে আমরা আরেকটা শব্দে বলতে পারি, ক্ষরণ হচ্ছে, নিঃসরণ হচ্ছে, ট্রাফিকিং, ক্ষরণ নিঃসরণ হচ্ছে বলতে পারি, পারি কিনা? এই যে দেখো এইভাবে এভাবে বের হয়ে আসবে। তাহলে কোষের ক্ষরণ, কোষের থেকে কোনো কিছু খরিত হওয়া, এটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। কোষের থেকে কোনো কিছু কি হওয়া, খরিত হওয়াটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ক্ষরণ নিঃসরণের সাথে সে যুক্ত। সে কিসের সাথে যুক্ত? সে ক্ষরণ নিঃসরণ এগুলোর সাথে সে যুক্ত। কোষের ক্ষরণ নিঃসরণের সাথে সে যুক্ত, এবং মাঝখানের ভিতরে প্রাচারও করতেছে। আর একটা জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে স্যার। কি জিনিস স্যার? দেখেন একটা প্রোটিন মাত্র তৈরি হইলো, একটা প্রোটিন মাত্র তৈরি হইলো, সেই প্রোটিনটাকে এভাবে পাঠাইলে প্রোটিনের ক্ষতিগ্রস্ত হইতে পারে, প্রোটিনটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই জন্য সে প্রোটিনকে ভেসিকুলার মাধ্যমে কি করে জানো? সে প্রোটিনের বাইরে একটা এরকম আবরণ তৈরি করে, প্রোটিনের বাইরে একটা কি তৈরি করে দেয়, একটা প্যাকেট তৈরি করে দেয়। সে প্রোটিনের বাইরে একটা কি তৈরি করে দেয়? একটা প্যাকেট তৈরি করে দেয়, একটা প্যাকেট, এরকম একটা প্যাকেট তৈরি করে, প্যাকেট তৈরি করে। তবে সেই প্যাকেট তৈরি করার মাধ্যমে, সে এটাকে বাইরে বের করে। তাহলে তাকে কোষের কি হাউস বলা যেতে পারে? তাকে কোষের কি হাউস বলা যেতে পারে? একে এই জন্য কোষের প্যাকিং হাউস বলতে হবে। কি বলতে হবে স্যার? কোষের প্যাকিং হাউস বলতে হবে স্যার। কি বলতে হবে? প্যাকিং হাউস। সে কোনো কিছুকে প্যাকেট করে, ঝিল্লিবদ্ধ করে, এবং তাকে বলা হবে কোষের ট্রাফিক পুলিশ। কি বলতে হবে স্যার? কোষের ট্রাফিক পুলিশ। কেন ট্রাফিক পুলিশ বলতে হবে? কারণ কোন জায়গা থেকে কোন জায়গায় কে যাবে, কিভাবে যাবে, এটাকে সে নিয়ন্ত্রণ করছে। কোন জায়গা থেকে কে কোন দিকে যাবে এটা সেই নিয়ন্ত্রণ করছে, কোন রাস্তা হয়ে যাবে, এটা রাস্তা তৈরি করে দিছে। এন্ড বলতে পারো ভাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মতো রাস্তার মতো, বাট এত সুনিয়ন্ত্রিত রাস্তা না। গোলজি বস্তু যেরকম একটা সুনিয়ন্ত্রিত রাস্তা, এরকম সুনিয়ন্ত্রিত রাস্তা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না। এবং এই সুনিয়ন্ত্রিত রাস্তার কারণেই গোলজি বস্তুর আরও একটা নাম আছে। এই সুনিয়ন্ত্রিত রাস্তার কারণে এটার একটা আলাদা নাম আছে। সেটা নাম কি? এই দেখো এখানে সে নেটওয়ার্কের মতো তৈরি করছে না, এই জায়গাটায় সে কিনা নেটওয়ার্কের মতো তৈরি করছে, এটাকে বলে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এটাকে কি বলা হয়? ট্রান্স গোলগি নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এটাকে বলা হয় ট্রান্সফার গোলগি নেটওয়ার্ক। এটাকে বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এটাকে বলা হয় কি? ট্রান্স গোলগি নেটওয়ার্ক। পুরো অনেকের কনফিউজ হয়ে যাচ্ছে, আমি আবার একটু বলি।
সিস্টানি, ভেসিকল, ভ্যাকিউল এখানে আছে। সিস্টানিগুলা যেগুলা নিউক্লিয়াসের দিকে মুখ করে থাকে এগুলো সিস সিস্টানি, মাঝখানে যে থাকে সে মিডিয়াল সিস্টানি, কোষ ঝিলির দিকে মুখ করে থাকে এগুলো ট্রান্স সিস্টানি। এই জন্য যেগুলো কোষ ঝিলির দিকে মুখ করে থাকে এগুলোকে বলা হয় সিস ফেস, এগুলোকে বলা হয় ট্রান্সফেস। কোষ ঝিলির এগুলো ট্রান্সফেস, নিউক্লিয়াস এগুলো সিস ফেস। তো ফেস হচ্ছে সে কোন দিকে মুখ করে আছে, সিস সিস্টানি, মিডিয়াল সিস্টানি, ট্রান্স সিস্টানি হচ্ছে কোথায় তার অবস্থান। তাহলে ফেস বললে ফেস মানে কি চেহারা, কোন দিকে সে মুখ করে আছে। সিস সিস্টানি, মিডিয়াল সিস্টানি, ট্রান্স সিস্টানি কোন দিকে তার অবস্থান। আর ট্রান্স গোলগি নেটওয়ার্ক মানে আবার এই ট্রান্স আর এই ট্রান্স কিন্তু আবার এক না। এই ট্রান্স ইজ কামিং ফ্রম ট্রান্সফার, দিস ট্রান্স ইজ কামিং ফ্রম ট্রান্সফার, দিস ট্রান্স ইজ কামিং ফ্রম ট্রান্সফার। ট্রান্সফার গোলগি নেটওয়ার্ক সে একটা ট্রান্সপোর্ট করার, আবার এটাকে ট্রান্সপোর্টও বলতে পারো, ট্রান্সফার বলতে পারো অথবা ট্রান্সপোর্টও বলতে পারো, ট্রান্সফারও বলতে পারো অথবা ট্রান্সপোর্ট বলতে পারো। ট্রান্সপোর্ট গোলগি নেটওয়ার্ক এটা নেটওয়ার্কের মধ্যে তৈরি করছে, এবং ট্রান্সপোর্ট গোলগি নেটওয়ার্ক আছে বলেই, এরকম নেটওয়ার্ক আছে বলেই একে আমরা কি বলছি, কোষের ট্রাফিক পুলিশ বলছি। কি বলছি, কোষের ট্রাফিক পুলিশ বলছি। এই প্রশ্ন যদি কখনো সৃজনশীলে আসে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, তাহলে তুমি বলবা গোলজি বস্তু সিস সিস্টানি, মিডিয়াল সিস্টানি এবং ট্রান্স সিস্টানির মাধ্যমে সুনির্দিষ্টভাবে সিস ফেজ থেকে ট্রান্স ফেজের দিকে, অর্থাৎ কেন্দ্রীয় কোনো বস্তুকে কোষ ঝিলির দিকে নিয়ে আসে এবং কোষ থেকে বের করে দেয়। এই সুনিয়ন্ত্রিত রাস্তার মাধ্যমে বের করে বলি গোলজি বস্তুকে ট্রাফিক পুলিশ বলে। গোলজি বস্তুকে ট্রাফিক পুলিশ বলে। সে কোষের এক জায়গা থেকে এক জায়গায় তো নিয়ে তো যাবে এবং কোষ থেকে বেরও করে দিতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? দেখছো কার থেকে কিভাবে তৈরি হয়, কে কেন তৈরি হয়, এখন ক্লিয়ার? কে কেন কার থেকে কিভাবে তৈরি হয়, কে কেন কিভাবে, মাই ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে এখন আমরা একটু বইয়ে আসি। চলো বইয়ে আসি। তাহলে এখানে দেখো এই কথাগুলো বলছে, গোলগি বোর্ডের 3 ধরনের উপাদান দিয়ে তৈরি। চ্যাপ্টার থলির মতো আকৃতির এগুলো সিস্টার্নি, এগুলো অনিয়মিত নালিকার মতো। ভেসিকল সমূহকে ট্রান্স গোলগি নেটওয়ার্ক বলে, মানে ভেসিকল মিলে ট্রান্স গোলগি নেটওয়ার্কে যায়। দেখো এই যে এখানে এটাই বলছে, এই যে দেখো এই যে কোষ ঝিল্লি, এই চিত্রটা খেয়াল করো, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকল তৈরি হয়েছে, সেই ভেসিকল সিজে আসছে, মিডিয়ালে গেছে, ট্রান্সে গেছে, ট্রান্স থেকে ভেসিকলটা কোষ ঝিল্লি হয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, মেমোরাইজ করবা কতটুকু, এই যে বইয়ে যেটুকু দেখাচ্ছি। দেখো প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলগি বডি বা ডিকটেওসোম, মানে একসাথে অনেকগুলা গাদা, মানে একসাথে অনেকগুলা। গোলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অবস্থানকে বলা হয় ট্রান্সফেজ, আর কেন্দ্রের দিকে অবস্থানকে বলা হয় সিস ফেজ। ট্রান্সফেজের শেষের সিস্টানিকে বলা হয় ট্রান্স সিস্টানি, সিস ফেজের শেষের সিস্টানিকে বলা হয় সিস সিস্টানি, একদম শেষেরটা, একদম শেষে যেটা আছে ওইটা। ঠিক আছে, মধ্যভাগগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টানি। সিস্টানির পার্শ্ব থেকে গোলাকার মতো গঠনগুলোকে বলা হয় ভ্যাকিউল। ট্রান্স সিস্টানের নিচের দিকে অপেক্ষা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে বলা হয় ভেসিকল। তাহলে ভেসিকলগুলো নিচের দিকে থাকবে, ভেসিকলগুলো কোথায় থাকবে, নিচের দিকে থাকবে। ঠিক আছে, 3 ধরনের এনজাইম থাকে, এগুলো দরকার নেই। পানি কোষে সাধারণত গোলজি যন্ত্র কোষের এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করে, উদ্ভিদ কোষের দরকার নাই, চলে থাকে। উদ্ভিদ কোষের গোলগি বডির প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিন অলিগোস্যাকারাইডের পার্শ্ব শিকল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ ও নিঃসরণ করা। উদ্ভিদ কোষের গোলগি বডির আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোষ প্রাচীর গঠন করা। আমি একটু বোঝাচ্ছি এই কথাটাকে, একটু পরে বোঝাচ্ছি। তারপর দাঁড়া এখানে একটু দেখো, এই লাইনটাকে দেখো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত ঝিল্লিবদ্ধ ভেসিকল সিস সিস্টানি গ্রহণ করে এবং সেটা পর্যায়ক্রমে মিডিয়াল সিস্টানির মাধ্যমে শেষ পর্যন্ত ট্রান্স সিস্টানি হয়ে দেশের বাইরে চলে যায়, অর্থাৎ কোষ ঝিল্লি থেকে বাইরে চলে যায়। এই কারণে কোষের ট্রাফিক পুলিশ বলে। এই কথাটা মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা আমরা পড়ে ফেলছি, আমরা এটা এখনো পড়ি নাই, এটা আমরা পড়ি নাই, এটা পড়াবো। আচ্ছা, অবস্থান এগুলো দেখছি। এখন দেখো, আমার একটু আরেকটা পেজ আমাদের নেওয়া লাগবে। কি ধৈর্য হারা হয়ে গেছো? শেষ পর্যায়ে আর বেশিক্ষণ লাগবে না, ধৈর্য হারাই হয় না। এবার একটু ভালো করে বোঝাবো, এই হচ্ছে নিউক্লিয়াস একটু সাইডে দিয়ে দিই। এবার দেখো খুব মজার একটা জিনিস তোমাদের দেখাবো। এই হচ্ছে নিউক্লিওলাস, একটু উপর দিকে দিই। এখান থেকে আমরা এন্ডোপ্লাজমিক জালিকা বানাবো। এই ধরো এন্ডোপ্লাজমিক জালিকা, সিস্টানিগুলো, হ্যাঁ সিস্টানি, এগুলো হচ্ছে টিবিউল, তাহলে আমরা এখন বুঝতে পারতেছি কোনটা কি। এগুলো হচ্ছে অমসৃণ, এখান থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আমার উদ্ভিদ কোষের কথায় আসতেছে, হ্যাঁ
এগুলো হচ্ছে অমসৃণ, এগুলো থেকে প্রোটিন ধরে বা নিচেগুলো হচ্ছে মসৃণ, নিচেগুলো হচ্ছে মসৃণ। খেয়াল করো এটার পাশে আমরা গোলজি বস্তু আঁকাইছি মাত্র, এটার পাশে আমরা গোলজি বস্তু আঁকাইছি। সিস সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ট্রান্সসিস্টার্নি, গোলজি বস্তু মাত্র এখানে আমরা আঁকাইছি। দেখো গোলজি বস্তুর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা এখানে আমি রিয়েলাইজ করব। এটা আমরা অবভিয়াসলি কোন কোষের ক্ষেত্রে হচ্ছে, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে। উদ্ভিদ কোষে একটা খুবই বড়, এটা কিন্তু কনসেপ্ট, হ্যাঁ বুঝতে হবে, এগুলো সবই কনসেপ্ট বুঝতে হবে। উদ্ভিদ কোষে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু আছে, যে অঙ্গাণুটার নাম হচ্ছে, তোমরা কি দেখে বুঝতেছো কোন অঙ্গাণু হতে যাচ্ছে এটা? এনি আইডিয়া? কোন অঙ্গাণু? কোন অঙ্গাণু এটা? ইয়েস, ক্লোরোপ্লাস্ট। ভাইয়া তোমাদের কি বোরিং লাগতেছে? বলো তো ভাইয়া, এত সুন্দর করে কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ফিজিক্স ম্যাথের মতোই না বায়োলজি সাবজেক্টটা? বলো বলো ফিজিক্স ম্যাথ। স্যার 1 ঘন্টা 30 মিনিটও হয় নাই, এত তাড়াতাড়ি ছুটি দিবেন না? ছুটি দিবেন না তো, আরেকটু আরেকটু। আমি তো 1 ঘন্টা 15 মিনিট পড়াই, আজকে একটু বেশি পড়াচ্ছি। আমি কতক্ষণ পড়াই? পুরাতন স্টুডেন্ট আমি কতক্ষণ পড়াই? 1 ঘন্টা 15 মিনিট পড়াই না, এর থেকে বেশি তো পড়াই না, ঠিক আছে? তো আজকে একটু বেশি পড়াবো। খারাপ লাগতেছে পড়া? বলো বোরিং লাগতেছে কি? অনেকটা ফিজিক্স ম্যাথের মতো মনে হচ্ছে না বায়োলজিটাকে? তুমি যদি বায়োলজিটাকে ভালো করে পড়ো, বায়োলজিটাকে তোমার ফিজিক্স ম্যাথের মতোই মনে হবে। তুমি যদি ভালো করে বায়োলজিটাকে অ্যাটলিস্ট পড়তে পারো, ফিজিক্স ম্যাথের মতো একসময় লাগা শুরু করবে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে এইটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি ভাইয়া? তোমরা জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তাহলে একটা গ্লুকোজ, দেখো খেয়াল করে, এটা হচ্ছে ধর একটা গ্লুকোজ, কনসেপ্ট, এগুলো কনসেপ্ট, কনসেপ্ট কনসেপ্ট তোমার মুখস্থ করার দরকার নাই। এটা একটা গ্লুকোজ, এটা গ্লুকোজ C6H12O6, C6H12O6, হ্যাঁ গ্লুকোজ। এরকম একটা গ্লুকোজের সাথে আমরা আরেকটা গ্লুকোজ এভাবে একটা পর একটা আমরা যুক্ত করতে পারি চাইলে। একটা পর একটা গ্লুকোজ কি করতে পারি? আমরা যুক্ত করতে পারি। একটা গ্লুকোজ, একটা গ্লুকোজ, একটু ছোট করে দিই। একটা পর একটা চাইলে আমরা গ্লুকোজকে কি করতে পারি? যুক্ত করতে পারি। কিন্তু অনেকগুলো গ্লুকোজ আমরা খাইলাম না এখানে, আমরা অনেকগুলো গ্লুকোজ আগাইলাম। আমরা একটা পর একটা গ্লুকোজকে চাইলে কি করতে পারি? যুক্ত করতে পারি। একটা পর একটা গ্লুকোজকে যুক্ত করার জন্য একটা বন্ধন লাগে, একটা বন্ধন লাগে, এবং এখানে অক্সিজেনও লাগে। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এবং একটা পর একটা গ্লুকোজ এভাবে যুক্ত হয়, ঠিক আছে? যুক্ত হয় এভাবে করে কি তৈরি হয়? পলিস্যাকারাইড। কি যুক্ত হয়? পলিস্যাকারাইড। কি যুক্ত হয়? পলিস্যাকারাইড। স্যাকারাইড ইজ কামিং ফ্রম স্যাকা। স্যাকা কি? স্যাকা শব্দের অর্থ বুঝো? স্যাকা কে কে খাইছো? কে কে স্যাকা খাইছো? স্যাকা মানে হচ্ছে শর্করা, স্যাকা মানে হচ্ছে শর্করা, হ্যাঁ। স্যাকারিন, স্যাকা মানে মিষ্টি, স্যাকা মানে মিষ্টি, স্যাকারিন যেমন খাবারের স্যাকারিন মাসায় মিষ্টি। স্যাকারাইড মানে শর্করা, মনোস্যাকারাইড মানে এক শর্করা, ডাইস্যাকারাইড মানে দ্বিশর্করা, পলিস্যাকারাইড মানে অনেকগুলো শর্করা। এভাবে করে একটা পর একটা শর্করা যুক্ত হয়, পলিস্যাকারাইড তৈরি হয়। এবং ডট 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 দিতে হয়, ডট 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 দিতে হয়। এটা বোঝানো যায় যে অনেকগুলো হয়েছে, ডট 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 দিয়ে বোঝানো হয় যে অনেকগুলো হয়েছে, হ্যাঁ ডট 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 অনেকগুলো হয়েছে, পলিস্যাকারাইড। এখন দেখো এইখান থেকে একটা মাত্র গ্লুকোজ আসে, মানে সরি সরি ভুল বললাম। আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট, সে মাত্র গ্লুকোজ তৈরি করতে পারে, সিম্পল গ্লুকোজ তৈরি করতে পারে। এই সিম্পল গ্লুকোজগুলাকে পাঠিয়ে দেওয়া হয় কার কাছে? গোলজি বস্তুর কাছে। আর গোলজি বস্তু একটার সাথে একটা যুক্ত করে, গোলজি বস্তু একটার সাথে একটা যুক্ত করে। এই তাহলে গোলজি বস্তু একটার সাথে একটা যুক্ত করার মাধ্যমে গোলজি বস্তু কি করে? পলিস্যাকারাইড তৈরি করে। কি তৈরি করে? পলিস্যাকারাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? পলিস্যাকারাইড উৎপন্ন করে। তাহলে দেখো, যদি আমি বলি সরল শর্করা কে তৈরি করে? সরল শর্করা কে তৈরি করে? পলিস্যাকারাইড উৎপন্ন করে। হ্যাঁ ভুল করছি, গোলজি বস্তু। পলিস্যাকারাইড কে উৎপন্ন করে? গোলজি বস্তু, গোলজি বস্তু। তাহলে আমি যদি বলি সরল শর্করা কে তৈরি করে? সরল শর্করা কে তৈরি করে? গ্লুকোজ। সিম্পল গ্লুকোজ তৈরি করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো এটা হচ্ছে একটা সিম্পল গ্লুকোজ, এটা হচ্ছে একটা সিম্পল গ্লুকোজ, একটা সিম্পল গ্লুকোজ, বা যেটাকে আমরা বলি সরল
শর্করা বা মনোস্যাকারাইড, একটা সিম্পল গ্লুকোজ বা সরল শর্করা বা মনোস্যাকারাইড, একটা সিম্পল গ্লুকোজ বা সরল শর্করা বা মনোস্যাকারাইড কে তৈরি করছে? একটা সিম্পল গ্লুকোজ বা সরল শর্করা বা মনোস্যাকারাইড কে তৈরি করছে? কে তৈরি করছে? ক্লোরোপ্লাস্ট। সরল শর্করা বা মনোস্যাকারাইড কে তৈরি করছে? ক্লোরোপ্লাস্ট। আর সেখান থেকে বহু শর্করা কে তৈরি করছে? পলিস্যাকারাইড, গোলজি বস্তু। ঠিক আছে, যে কারণে গোলজি বস্তুকে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলে, যে কারণে গোলজি বস্তুকে কি নামে ডাকা হয়? কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে গোলজি বস্তুর আরেক নাম স্যার কি? কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি। জানলাম এইভাবে তৈরি হয়েছে ব্যাপারটা। তাহলে গ্লুকোজটা এখানে যাবে, যে একটা সাথে একটা লিঙ্ক হবে, এরকম একটা পরে একটা বন্ধন দিয়ে যুক্ত হবে, সেটা পলিস্যাকারাইড হয়ে যাবে। এখন দেখো একটা জিনিস, এটা কি? এটা হচ্ছে গোলজি বস্তু, যেটা এখান থেকে, সরি এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ না মসৃণ বলো, কুইকলি বলো, কুইকলি বলো, টাইম নাই আর, কুইকলি বলো। একটা প্রোটিন তৈরি করলাম আমি, কুইকলি বলো, একটা প্রোটিন তৈরি করলাম, সেটা কি প্রোটিন? এটা কি প্রোটিন? প্রোটিন তৈরি করছে, মানে কি অমসৃণ থেকে আসছে? এটা কোথা থেকে? অমসৃণ থেকে আসছে, অমসৃণ থেকে আসছে, অমসৃণ থেকে আসছে বলে তো সে কি তৈরি করছে? প্রোটিন, প্রোটিন তৈরি করছে। এবং সে একটা ভেজিকল দ্বারা আবৃত হইলো, আবৃত হয়ে গোলজি বস্তুর কাছে আসলো। গোলজি বস্তু তাকে এভাবে করে 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 নিয়ে বের করে দিবে। আর ধরো বের করলো না, তাহলে সে গোলজি বস্তু তার মধ্যে রাখলো, তার মধ্যে রাখলো রাখলো তাহলে এটা কি? একটা প্রোটিন। আর গোলজি বস্তু একটু আগে কি পাইছে এখান থেকে বলো? গোলজি বস্তু একটু এখান থেকে কি পাইছে? গ্লুকোজ। গ্লুকোজকে এর সাথে মিলে এসে কি তৈরি করছে? এটা পলিস্যাকারাইড তৈরি করছে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা শর্করা বা গ্লাইকো, আর এটা হচ্ছে কি একটা প্রোটিন, যে সেটা পাইছে। এই দুটোকে সাথে একসাথে মিক্স করে জিনিসটা কি হয়ে যাবে বলো? এই দুটোকে যদি সে একসাথে মিক্স করে তাহলে জিনিসটা কি হয়ে যাবে? গ্লাইকো প্রোটিন। তার মানে এটা আরো জটিল প্রোটিন বা জটিল শর্করা, জটিল প্রোটিন বা জটিল শর্করা। সেম গোলজি বস্তু এখান থেকে কি তৈরি, মানে শর্করা এখান থেকে কি তৈরি হয়েছে? লিপিড তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে? লিপিড। এটা কি তৈরি হয়েছে? লিপিড। কি তৈরি হয়েছে? লিপিড। লিপিডটা ধরে এখানে আসলো, লিপিড ধরে এখানে আসলো। এখানে আগে থেকে কি পাওয়া গেছে? এখানে আগে থেকে পাওয়া গেছে একটা শর্করা, আগে থেকে কি পাওয়া গেছে? একটা শর্করা। শর্করা ধরে এখানে আসলো, তাহলে এটা কি হয়ে যাবে বলো? এটা কি হয়ে যাবে? গ্লাইকো লিপিড। কি তৈরি হয়ে যাবে? গ্লাইকো লিপিড। তাহলে গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড কেমনে তৈরি হয় এটা আমরা দেখলাম। তাহলে এইগুলোও কোথায় হয়? গোলজি বস্তুতে হয়। গ্লাইকো প্রোটিনও তৈরি হতে পারে, গ্লাইকো লিপিডও হতে পারে। আর গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিডকে একসাথে কি বলে বলো? গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিডকে একসাথে কি বলে? গ্লাইকোগ্যালিক্স বলে। দেখছো, এগুলো হতে পারে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে লিপিড আর প্রোটিন তৈরি করার মাধ্যমে এইখানে সে মিলিত হয় আর জটিল 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 শর্করা তৈরি হতে পারে, অর্থাৎ জটিল জটিল যৌগ সে তৈরি করতে পারে। কে? গোলজি বস্তু। তাহলে গোলজি বস্তু কত ইম্পর্টেন্ট তুমি চিন্তা করছো? এই কথাটা এখানে বলছে, উদ্ভিদ কোষের গোলজি বস্তু। উদ্ভিদ কোষের কথাটা কেন বলছে বলো? উদ্ভিদ কোষের কথাটা কেন বলছে? কারণ তুমি শর্করা আনবা, শর্করা আনবা, গ্লুকোজ আনবা, তাহলে তোমার তো উদ্ভিদ অবশ্যই লাগবে। উদ্ভিদ কোষের গোলজি বস্তুর প্রধান ক্লাস হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অলিগোস্যাকারাইডে পার্শ্ব শিকল যুক্ত করা। বলো তো এই লাইনটা বুঝছো কিনা? গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, অলিগোস্যাকারাইড মানে কি? অনেকগুলো শর্করা, এর পার্শ্ব শিকল যুক্ত করা। পার্শ্ব শিকল মানে কি? একটা সাথে একটা যুক্ত করা, ওই যে চেন, গ্লাইকোসাইডিক বন্ধন যুক্ত করা। এবং জটিল পলিস্যাকারাইড। জটিল কেন বুঝছো? জটিল কেন বুঝছো? গ্লাইকোপ্রোটিন এটা কি সাধারণ শর্করা? না, জটিল শর্করা, পলিস্যাকারাইড, জটিল পলিস্যাকারাইড। তারপরে গ্লাইকোলিপিড, কার্বোহাইড্রেট প্লাস লিপিড, এটা কি জটিল না সরল? সরল না, জটিল। এটাই সংশ্লেষণ করা। সংশ্লেষণ মানে উৎপন্ন করা, নিঃসরণ মানে ক্ষরণ করা। উদ্ভিদ কোষে গোলজি পরির আরেকটা উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীর তৈরিতে হেল্প করা। বলো তো এই লাইনটা বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? এই লাইনটা আমরা বুঝে ফেলছি। এখন আসো গোলজি বস্তুর কাজ। কাজ লাইসোজোম এবং ভিটামিন তৈরি করা। লাইসোজোম তৈরি করে এটা অলরেডি আমি দেখে ফেলছি। লাইসোজোম তৈরি করে এটা অলরেডি দেখে ফেলছি, এবং সে ভিটামিনও তৈরি করতে পারে। অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড তৈরি করা। এনজাইম এবং পানরস নির্গমন করা। এনজাইম সে থলিতে আবদ্ধ করে বের করে দেয় কোষ ঝিল্লি। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, এটা তো আমরা আগেই দেখছি। গোলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, মনে আছে? গোলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, এটা দরকার নাই। কোষস্থ পানি বের করা, ওই যে থলি দিয়ে কোষ থেকে অতিরিক্ত পানি বের করে দিবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি জিনিস ঝিল্লিবদ্ধ করা। ওই যে বললাম, কোনো কিছু একটা তৈরি করে দিলে এন্ডোপ্লাজমিক জালিকা, সেটাকে তো আর বাইরে খোলাভাবে রাখা যাবে না, প্যাকেট করতে হবে। প্যাকিং হাউসকে গোলজি বস্তু। ভিন্ন পলিস্যাকারাইড তৈরি, একটু আগে দেখলাম আমরা, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, বহু শর্করা, এবং সেগুলোকে পরিবহন। এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় উদ্ভিদ কোষে।
মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন দরকার নাই। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে, জমা রাখে, সে যারা জমা রাখতে পারে। কোষ প্রাচীর গঠনের উপাদান তৈরি করে। শুক্রাণু অ্যাক্রোসোম তৈরি করে, মনে আছে? শুক্রাণুর মাথায় যে টুপি, মনে আছে? শুক্রাণুর মাথায় টুপি সে তৈরি করে। লিপিড সংশ্লেষণ, একটু আগে দেখছি, লিপিডও তার মধ্যে তৈরি হতে পারে। এবং প্রোটিন ক্ষরণ, এটাও সে তৈরি করে। তাহলে তৈরি এবং ক্ষরণ, সে সংশ্লেষণ করে এবং ক্ষরণ করে। এটা হচ্ছে একটা বড় কাজ। এই দুটো কাজ ভালো করে মনে রাখবা। বিভিন্ন বস্তু সংশ্লেষণ করা এবং ক্ষরণ করা। সংশ্লেষণ মানে উৎপাদন, আর ক্ষরণ মানে বের করা। তাহলে লিপিডও সে সংশ্লেষণ করে। কেমনে লিপিড সংশ্লেষণ করে? এই যে এখানে একটা লিপিড আসছে, লিপিড তৈরি হয়েছিল ফ্যাট, সেই ফ্যাট আবার গ্লুকোজের সাথে মিলে তৈরি হলো গ্লাইকোলিপিড। এটা তো নতুন একটা লিপিড, বা এটা নতুন একটা শর্করা, দুটোই বলতে পারো। এই যে গ্লাইকোপ্রোটিন, এটা একটা নতুন একটা প্রোটিন বা নতুন একটা শর্করা, কারণ তার মধ্যে শর্করাও আছে, প্রোটিনও আছে, শর্করাও আছে, লিপিডও আছে, নতুন নতুন জিনিসে তৈরি করে। তাহলে একটা কথা মনে রাখবা, তাহলে কি তার কাজ হচ্ছে সংশ্লেষণ এবং ক্ষরণ, এটা তার প্রধান কাজ, সংশ্লেষণ এবং ক্ষরণ। ভাইয়া গোলজি বস্তুর কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে কিন্তু গোলজি বস্তুর কাজ লিখো। প্রথম কাজ হচ্ছে সংশ্লেষণ করা এবং ক্ষরণ করা। তারপরে প্রোটিন সে সঞ্চয় করে, প্রোটিন ও ভিটসি, প্রোটিন এবং ভিটামিন সি সে সঞ্চয় করে, প্রোটিন এবং ভিটসি সে সঞ্চয় করে। ভিটসি মানে ভিটামিন সি, ভিটসি মানে হচ্ছে ভিটামিন সি। প্রোটিন এবং ভিটামিন সি সে সঞ্চয় করে, প্রোটিন এবং ভিটসি সে সঞ্চয় করে, প্রোটিন এবং ভিটসি সে সঞ্চয় করে। তারপরে শুক্রাণুর মাথা তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরি করে। অ্যাক্রো মানে হচ্ছে শীর্ষ, শুক্রাণু অ্যাক্রোসোম সে তৈরি করে, শুক্রাণু অ্যাক্রোসোম সে তৈরি করে। সে এনজাইম ও হরমোন, সে এনজাইম এবং হরমোন সে কি করে? ক্ষরণ করে। তারপর সে কি করে? সে কি করে? পেকটিন ভেসিকল দিয়ে, আরে নিউজ চলে আসে কেন বারবার? পেকটিন জাতীয় যে ভেসিকল, পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন ভেসিকল দিয়ে কোষ প্রাচীর তৈরি করে। সে পেকটিন জাতীয় ভেসিকল দিয়ে কোষ প্রাচীর কি করে? তৈরি করে। সে প্যাকিং হাউস, সে প্যাকেজিং করে, সে প্যাকেজিং করে। আরও কি কি পাইছি তার? প্যাকেজিং করে, লাইসোজোম আর ভিটামিন তৈরি করে, পলিস্যাকারাইড তৈরি করে। তারপরে পলিস্যাকারাইড তৈরি করে, পলিস্যাকারাইড তৈরি করে। পলিস্যাকারাইড তৈরি করে বলে সে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কোষ থেকে পানি বের করে, পানি বের করে, কোষ থেকে অতিরিক্ত পানি সে বের করে দেয়, কোষ থেকে সে পানি বের করে দেয়। আর কি কি পাইলাম? লাইসোজোম আর ভিটামিন তৈরি করে, লাইসোজোম আর ভিটামিন তৈরি করে, লাইসোজোম ও ভিটামিন তৈরি। ভিটসি কিন্তু সঞ্চয় করে, মনে রাখবা। ভিটামিন সে তৈরি করতে পারে, বাট ভিটসি কিন্তু সে সঞ্চয় করে। প্যাস লাগাবো না কিন্তু, ভিটসি কিন্তু সঞ্চয় করে, খেয়াল করো। ভিটসি কিন্তু সঞ্চয়, হ্যাঁ, ভিটসি সঞ্চয় এবং প্রোটিন সঞ্চয়, প্রোটিন এবং ভিটসি সঞ্চয়, এটা কিন্তু প্যাস লাগাবা না। আবার অন্যান্য ভিটামিন সে তৈরি করে, এগুলো কিন্তু প্যাস লাগানো যাবে না। ওকে, তাহলে এই হচ্ছে কাজ। আশা করি বুঝতে পারছো। কিন্তু এই জিনিসগুলা এই জায়গাটায় হজবরল হয়ে গেল। একটু হজবরল হয়ে গেছে, এর না লিখলেই ভালো হইতো। আচ্ছা যাই হোক, একটু হজবরল হয়েছে, সরি ফর দ্যাট। ওকে, শেষ। আল্লাহ হাফেজ।